আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সবাই ভালো আছো কিনা? সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির ক্লাসে। কেমন চলতেছে সবার দিনকাল? বুঝতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। শুনতে পাচ্ছ কিনা সবাই? আঞ্জুমান আর স্যার একটু রেস্ট নিয়ে ক্লাস শুরু করেন। ও, তুমি লাইভ ক্লাস দেখছো নাকি? আসি মোটামুটি। স্যার, বাইরে প্রচুর বৃষ্টি। কোন জায়গায় বৃষ্টি? আসি মোটামুটি। তোমাদের এই আজকে একটা লাইভ ক্লাস আমি নিছি একটু আগে, আমি তোমাদের ব্যাচে বলতে পারি নাই, যেহেতু তোমাদের ব্যাচটা পরে। আজকে একটা লাইভ ক্লাস নিছি তোমার হচ্ছে একটু আগে বিসিএস এর ফেসবুক পেজে। অনেকদিন পরে আমি অপারেশনের পর আজকে প্রথম লাইভ ক্লাস নিলাম। তোমরা লাইভ ক্লাসটা দেখছো কি না? যারা সরকারি চাকরি, বিভিন্ন বিসিএস পরীক্ষা দিবা, বিভিন্ন ভাইবা টাইবা দিবা, ওরা লাইভ ক্লাসটা দেখতে পারো। এটা তোমাদের জন্য উপকারী হবে। ঠিক আছে? এটা তোমাদের জন্য ভালো হবে। তোমরা দেখছো কি না? আর আমি একটু সরি যে তোমাদের একটু দেরিতে শুরু হয়েছে, কারণ আমি একটু ক্লাস নিয়েই চলে আসছি, তো এই জন্য। সজীব হাত উঠাইছে, আমাদের সজীব। সজীবের সাথে কথা বলবো, অসুবিধা নেই, একটু পরে কথা বলবো। স্যার, 7 তারিখ আপনার ক্লাস করবো, অপেক্ষায় আছি। কিসের ক্লাস? 7 তারিখে আবার কি ক্লাস দিচ্ছে? রুটিনে 7 তারিখ ক্লাস আছে? আচ্ছা, আজকে আমরা একটু ডিফারেন্ট ভাবে শুরু করব, যেহেতু সামষ্টিক অর্থনীতির শেষ দিকে চলে এসেছি। আহ, আমরা কিছু ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি পরীক্ষা তোমাদের এখনো শুরু করি নাই, তো তোমাদের পরীক্ষাগুলো আমি শুরু করব সামনে। এখন তোমাদেরকে একটু পড়াচ্ছি, তোমাদের সাজেশনও খুব দ্রুত দিয়ে দিব। বাকি চ্যাপ্টারগুলোর সেগুলার আমি রেডি করতেছি, তো একটু সময় লাগতেছে আমার রেডি করতে, অনেক দেখে দেখে করা লাগে, অনেক চিন্তা ভাবনা করা করে প্রশ্ন দেওয়া লাগে, যাতে পরীক্ষায় প্রশ্ন কমন আসে। তো সেজন্য একটু সময় লাগতেছে। আরেকটা বিষয় হলো, তোমরা একটু রেগুলার ক্লাস করো। অনেকে দেখা গেছে যে রেগুলার ক্লাস করে না, ক্লাস না করে আমাকে কমেন্ট করে, গ্রুপের ভিতরে মেসেজ করে, স্যার এটা কবে পাবো, এটা কবে পাবো। আমি কিন্তু তোমাদের সাথে খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, অন্তত এতদিন ক্লাস হওয়ার পরে তোমরা তো আমার সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, সবার মন জয় করা তো একটা মানুষের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু আমি যেটা চেষ্টা করছি, তোমাদের সাথে যে কমিটমেন্টগুলো আমি তোমাদেরকে দিছি, যে জায়গাগুলোর, সেটা আমি চেষ্টা করি। এবং র্যাঙ্কিংয়ে আমাদের গ্রুপটাই অন্যতম টপে আছে, যেখানে টিচার সরাসরি কথা বলে, এবং যেটা সব মানে খুব সুন্দরভাবে হচ্ছে এরকম সার্ভিসের দিক দিয়ে আমার গ্রুপটা, যেহেতু আমি নিজেই এটাতে পুরোটা ইন্টারফেয়ার করি। এবং তোমাদের সবাই অনেক অনেক কিছু আমাকে মেসেঞ্জারে লেখো, স্যার এটা লাগবে, ওইটা লাগবে। আমি কিন্তু সবাইকে আমার জায়গা থেকে, আমার নিজের ভাই বোনকে যেভাবে সাপোর্ট দেওয়া লাগে, আমি কিন্তু সেইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এটা অ্যাটলিস্ট কেউ অস্বীকার করতে পারবে না। দুই একজন দেখি, আজকে একজন দেখলাম যে খুব মন খারাপ করছো, স্যার আপনি আমার অ্যাসাইনমেন্ট দেখেন নাই। পরে দেখলাম তার অ্যাসাইনমেন্টের পরে সে অনেকগুলা কথা লিখছে, অনেকগুলো কথা লিখছে, অনেক কিছু লিখছে। হয়তো কোনো কারণে আমার চোখে পড়ে নাই। আমিও তো মানুষ বাবা, আমারও তো চোখে নাও পড়তে পারে কোনো কারণে। না পড়লে তুমি আবার বলবা যে স্যার আরেকবার একটু অ্যাসাইনমেন্টটা দেখেন। এত কান্নাকাটি করার, দুঃখ করার তো কিছু নাই। তোমরা বড় হয়েছে না, তোমরা ইউনিভার্সিটির কয়দিন পরে ক্লাস নিবা কলেজগুলোর। হ্যাঁ। সো এই জিনিসটা একটু দেখো। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অ্যাসাইনমেন্ট খুব দ্রুত আমি সাজেশন দিয়ে দিব, টেনশন করো না। সাজেশন খুব দ্রুত দিব, সাজেশন দেওয়ার পরে তোমাদেরকে সময় দিয়ে তারপরে পরীক্ষা নিব আমরা। আমি পরীক্ষা নিব। অ্যাসাইনমেন্ট তো 2টা দিছি, একটু আস্তে। আমি চাইছি যে আমি আসলে জীবনে সব কাজ চাপ মুক্ত ভাবে করা পছন্দ করি। আমি চাই যে খুব সুন্দর করে সংগঠিত ভাবে কাজ করা আমি পছন্দ করি। তো এই জন্য অতিরিক্ত প্রেসার দিলে মানুষের আসলে, মানুষ কোনো কিছু নিতে পারে না। আমি এমন প্রেসার দিলাম তোমাদেরকে, তুমি নিজেই লোড নিতে পারলা না, তাইলে তো সেই প্রেসারের কোনো লাভ নাই। বরং আমার সাকসেসটা হইলো এমন ভাবে আমি তোমাকে কাজ দিব, টাস্কগুলো করব, যেটা তুমি কাজের মধ্যেই সবসময় থাকবা, কিন্তু তোমার ভেতরে প্রেসার ফিল হবে না। তুমি নিয়মিতভাবে অ্যাসাইনমেন্ট দিচ্ছ, নিয়মিতভাবে তুমি ক্লাস করতেছো, তখন দেখা গেছে তোমার মনের মধ্যে একটা শান্তি থাকবে যে এটা, স্যার এটা এরকম। আর আমি মিনিমাম 1 সপ্তাহ আগে তোমাদেরকে বলবো পরীক্ষা হওয়ার, মিনিমাম 1 সপ্তাহ আগে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, এবং তোমাকে পর্যাপ্ত পড়ার সময় দেওয়া হবে। সবকিছু নিয়ে মিনিমাম 1 সপ্তাহ আগে হবে, সো টেনশন করার কোনো কারণ নাই। শুধু রেগুলারলি ক্লাসগুলোতে থাইকো। ব্যাপারটা বুঝতে পারছো?
আচ্ছা, আমি আরো কিছু বিষয় একটু তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে অনেকে পার্সোনালি নোট করে আমাকে পাঠাচ্ছ, ভেরি গুড। আমি দেখে দিচ্ছি যে যে জায়গাগুলোতে কারেকশন হচ্ছে, সেই যে জায়গাগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, কোন কোন জায়গাগুলো কারেকশন দরকার সেগুলো তোমাদেরকে বলে দিছি তোমাদেরকে সবকিছু। এখন আমার কয়েকটা কাজ বাকি আছে, কিছু নোট আমি করতেছি, সেই নোটগুলো আপলোড দিব, এগুলো ধীরস্থির ভাবে পড়বা নোটগুলো। তারপরে কিছু হলো তোমার সাজেশন বাকি আছে, সাজেশনগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সাজেশনগুলো আপলোড দিলে আরামসে ধুমায়া সাজেশনগুলো পড়বা। কিছু প্রশ্ন অনেকে পাচ্ছ না, অনেকে প্রবলেম হইতেছে, আমাকে জানাইছে, ওগুলো ওদেরকে দিব। এটা আমি মনে করি যে উম, তো খুব ঝামেলা হইতেছে অনেকের, আমি দেখতেছি যে অনেকে খুঁজতেছো না, মানে না খুঁজে আমাকে নক দিচ্ছ যে স্যার এটা বলেন ওটা বলেন। আমি তো খুব আশ্চর্য হয়ে গেছি, তোমরা কিন্তু খুঁজতেছো না অনেকে প্রশ্ন, মানে খুব কমন প্রশ্ন বলতেছো নাই। তো এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, তুমি খুঁজতেছো না, এটা করো না বাবা, তুমি একটু খুঁজো না, একটু কষ্ট করে খুঁজে টুজে তারপর দেখো না। কারণ যেটা সবাই পাচ্ছে তুমি পাচ্ছ না, তার মানে তোমার ল্যাকিংস আছে, তুমি আরাম করতে চাচ্ছ, ওইটা গেলে হবে না কিন্তু। ব্যাপারটা মনে রেখো, তুমি কিন্তু প্রবাসক হইলে, হ্যাঁ, তুমি কিন্তু প্রবাসক হইলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। ক্লিয়ার কিনা? ওই ইয়ে দেখ, মাসুম লিখেছে, দাঁড়া মাসুমের এই যে মাহফুজদের এখানে দেখ। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু চেষ্টা করো। আচ্ছা, আজকে আমরা একটু ডিফারেন্ট জায়গা থেকে শুরু করবো। আমি একটু, যেহেতু অনেকদিন সময় আসছে, তোমাদের কিছু কমন বিষয় নিয়ে আমি একটু আজকে আলোচনা করব, তারপর আমি সবার সাথে কথা বলবো। আজকে একটু পড়বো কম, আজকে আমরা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা বেশি করব। আগেই বলে দেই, পরীক্ষা কিভাবে দিব, পরীক্ষার একটা খাতা কিরকম হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের মনে আছে কিনা, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কোর্সের 5-6টা ক্লাস যাওয়ার পরে আমি তোমাদেরকে বলে দিব যে আসলে কিভাবে একটা প্রিপারেশন নিতে হয় বা খাতায় উপস্থাপন করতে হয় একটা প্রশ্ন বা একটা জিনিস, সেটা আমি বলে দিব। তো কেন আমি সময় নিয়ে এসেছি সেটাও আমি তোমাদেরকে বলি। কারণ আমার কথা হলো, প্রথম থেকে যদি আমি এটা দেই তাহলে একটা ছেলে বা মেয়ে বুঝতে পারবে না। তো সেজন্য আমি যেটা চেষ্টা করেছি, আম, আহ, চেষ্টা করতেছি তোমাদেরকে সেইভাবে দেওয়ার জন্য, যেভাবে দিলে তোমাদের জন্য ভালো হয়। একজন প্রশ্ন করছে, স্যার আপনি অধ্যায় ভিত্তিক যে সাজেশন গুলো পড়লেই কি এনাফ, নাকি এর বাইরেও পড়তে হবে? এর বাইরে পড়লে আলহামদুলিল্লাহ, অধ্যায় ভিত্তিক পড়লে ভালো। আর সবাই আজকে একটু ভিডিও অন করো, কারণ তোমরা অনেকে থাকো না। আমি একটু ভিডিও অন করো আজকের ক্লাসে, এখন যেগুলো নিব আমি চাই সবাই ভিডিও অন করো। সবাই ভিডিও অন করে সুন্দরভাবে চেয়ার টেবিলে বসো। কারণ হচ্ছে এখন যে জিনিসগুলো বলবো এগুলো পুরা পরীক্ষার জন্য কার্যকরী, এবং শেষ পর্যন্ত আমি আর আর এই কথাগুলো দ্বিতীয়বার বলবো না। কিভাবে খাতায় উপস্থাপন করবা, কিভাবে কি করবা, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সো একটু যাদের কারেন্ট আছে তারা ভিডিও অন করে বসো, কারণ তোমরা অনেকে ভিডিও অফ করে চলে যাও, তোমাদেরকে আমি দেখি না। সবাই ভিডিও অন করে বসো, ভিডিও অন করে বসো। এটা অন্য টিচাররা করে, আমি সাধারণত করি না, আজকে আমি করলাম। ভিডিও অন করে বসো সবাই, আমি যাতে দেখতে পাই তোমাদের। ঠিক আছে, ভিডিও অন করে বসো সবাই, কারণ অনেকে ফাঁকি দিচ্ছ, পরে আমাকে আবার গ্রুপে জিজ্ঞেস করবা, আবার মেসেজ দিবা অসংখ্য। দেখি এটা, ভিডিও অন করে বসো সবাই, ভিডিও অন করে চুপচাপ বসো সবাই। চেহারা দেখাতে লজ্জার কিছু নাই, তোমরা হাজার হাজার পোলাপানের ক্লাস নিবা ডায়াসের মধ্যে দাঁড়াইয়া, পোলাপানের বকাঝকা করবা। তো তোমরা যদি চেহারা না দেখো তাহলে কেমন হবে? সবাই ভিডিও অন করে বসো, পড়ার মতো করে টেবিলে বসো। আজকে একেবারে যত কনফিউশন আছে এগুলো সব উত্তর দিব আজকে। দরকার হলে আজকের ক্লাসের বাকি অংশ আমি আরেকটা ক্লাসে নিব, আরেকটা অতিরিক্ত ক্লাস নিব, কোনো অসুবিধা নেই। ক্লাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আজকে যে যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম সলভ করব। দেখা, অনেকগুলো দেখ ভিডিও অন করে নাই কেন জানোস? এগুলা নাই তো, এগুলা ঘুমাই গেছে, নাই ক্লাসে, নাই, আমি শিওর ক্লাসে না থেকে চলে গেছে। তারপরে আমার মেসেজে লিখবে, স্যার এটা আমি পাই নাই, ওইটা আমি বলি নাই। সবচেয়ে ফাঁকিবাজ হলো ছেলেগুলো, একটাও নাই দেখ, আমি খুঁজে পাইতেছি না একটারেও। ধৈর্য না সামনে পড়াইতে পারতাম তাইলে পড়াশোনাটা ভালো হইতো। পঙ্কজর নাম। অনেকে বন্ধ, যারা 50% বন্ধ, 50% বন্ধ যেগুলো, এগুলো হলো নাই, সামনে নাই, আমি শিওর। এগুলো হচ্ছে ভিডিও অন করে দিয়ে চলে গেছে। এরাই হইলো সেই জাতিগোষ্ঠী যারা হলো আমাকে মেসেজ করবে, স্যার আপনি এটা বলেন নাই, স্যার আপনি সাজেশন দেওয়ার কথা বলেন নাই, এরাই বলবে। আসো আমি কমন প্রশ্নগুলো বলি। প্রথম যেটা, ভালো মতো খেয়াল করো, প্রথম জিনিসটা বলি, সাজেশন।
2 থেকে 3 দিনের ভিতরে সাজেশন দিয়ে দিব সামষ্টিক অর্থনীতির। এখানে সবগুলো প্রশ্ন পাবা। সাজেশনের ক্ষেত্রে সাজেশন ধরে ধরে পড়ালেখা করবা। আগে সাজেশনের প্রশ্ন পড়বা, সাজেশন ধরে ধরে পড়বা। ক্লিয়ার করি, একদম সব বিষয়ে কনফিউশন যেগুলো তোমরা আমাকে মেসেজে লিখছো, মেসেজে সারাদিন যা লেখো সব একবারে বলে দিচ্ছি। তারপরে বলবো সাজেশন ধরে ধরে পড়বা, সাজেশন ধরে ধরে। ফার্স্ট প্রায়োরিটি হলো সাজেশন। ফার্স্ট প্রায়োরিটি সাজেশন। সাজেশন ধরে ধরে পড়বা। সাজেশন আমরা কিভাবে দিচ্ছি? সাজেশন আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি। সো অধ্যায় ভিত্তিক সাজেশন পড়বা, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি সাজেশনের ক্ষেত্রে। স্যার আপনি যে পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় আমরা প্রশ্ন কোত্থেকে পাবো? এইটা হলো মেসেজের সবচেয়ে বড় প্রশ্ন। আমাকে মেসেজ করা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে পরীক্ষা নেবেন সে পরীক্ষার প্রশ্ন কোত্থেকে আসবে? ইনশাল্লাহ সব সাজেশন থেকে দিব। 90% প্রশ্ন আমি সাজেশন থেকে দিব, আর 10% প্রশ্ন আমি বাইরে থেকে দিব। হুজুরদের একটু কেরামতি লাগে না, তো টিচারদেরও তো একটু কেরামতি লাগে, তো এই জন্য 10% প্রশ্ন আমি বাইরের থেকে দিব। ক্লিয়ার কিনা? 10% প্রশ্ন। কারণ হলো অনেকে আবার বাইরে থেকে অনেক পড়াশোনা করেন, তো জ্ঞানী মানুষ, তাদের জন্য 10% আমি বাইরের থেকে দিব। সো পরীক্ষা নিব 90% আমার সাজেশন থেকে, 10% আমার সাজেশনের বাইরে। ক্লিয়ার কিনা? আচ্ছা, পরীক্ষার মিনিমাম 1 উইক আগে আমি জানাই দিব যে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। মিনিমাম 1 উইক আগে আমি তোমাকে জানাই দিব যে আমি তোমাদের এক্সাম নিব। তার মানে তুমি বলার কোনো সুযোগ নাই যে ভাইয়া আপনি আমাকে বা স্যার আপনি আমাকে সময় দেন নাই, এটা বলার কোনো সুযোগ নাই। মিনিমাম 1 সপ্তাহ পাবা। ক্লিয়ার কিনা? এটা হলো 1 নম্বর বিষয়। ফার্স্ট প্রায়োরিটি দিবা সাজেশন। সেকেন্ড প্রায়োরিটি তুমি তোমার পছন্দ মতো পড়বা। ঠিক আছে, এইবার আসো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমার সাজেশনে আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমি ক্লাস নেই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার সাজেশনে আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমার পিপিটিতে নেই। তোমরা আমার যে পিপিটিটা তোমাদেরকে প্রতিটা ক্লাস শেষে আমাদের স্টাফরা দিয়ে দেয়, অফিসাররা দিয়ে দেয়, সার্ভিসের অফিসাররা, সেই পিপিটিটা ভালো করে পড়বা। সেই পিপিটির প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের একটা, সেই পিপিটিটা ভালো করে পড়বা, যেই পিপিটিটা ধরে ধরে আমি আলোচনা করি। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেই পিপিটিটা ভালো করে পড়বা। ওকে, এখন আসো এইখানে যদি কোনো প্রশ্ন অনেকে না পেয়ে থাকো, যেগুলো পাবো না এটা আমি 100% প্রশ্ন আছে, এটা তোমরা খুঁজো না। তো যেটা তোমরা না পেয়ে থাকো সেটা কিন্তু আমি প্রত্যেককে পাঠাই দিচ্ছি, যার যারটা তার তাকে পাঠাই দিচ্ছি আমি। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা আমাকে এসএমএস করে মনে করো স্যার 24 ঘন্টা অনলাইনে থাকে। ভাই আমার বউ বাচ্চা আছে, সংসার আছে, মা বাপ আছে, আমি পরিবারের বড় সন্তান, আবার বিদ্যা বাড়ি আমার দেখা লাগে, অফিসে আমার করা লাগে। আমার এসএমএস রিপ্লাই দিতে অ্যাটলিস্ট 1-2 দিন আমাকে টাইম দেওয়া লাগবে। ক্লিয়ার কিনা? অনেকে মন খারাপ করার কিছু না যে স্যার আমার এসএমএস দেখেন, আমি সবার এসএমএস দেখি, কিন্তু আমাকে সময় দিতে হবে। ক্লিয়ার কিনা? সো আমি সবাইকে সময় দিব। অনেকের প্রশ্ন একটু দেরিতে পাইতে পারো, কারণ ভাই আমারও তো সময় লাগে, প্রতিটা জিনিস লিখতে, খুঁজতে, দিতে আমারও তো টাইম লাগে, বই রেফারেন্স দিতে আমার টাইম লাগে। সো ওই সময়টা আমাকে দিতে হবে। ক্লিয়ার কিনা? তার মানে সাজেশনের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, সাজেশন নিয়ে একটা কথা আমার খুব কষ্ট লাগে, আমার খুবই কষ্ট লাগে এই জিনিসটা, এটা আমি বলে দেই যে স্যার সাজেশন থেকে কমন আসবে কিনা। এটা কি ধরনের প্রশ্ন করো তুমি? মানে আমি কি সাজেশন দিচ্ছি কমন না আসার জন্য? মানে এটা কিন্তু একজন টিচারকে কষ্ট আঘাত দেওয়া হয়। এসব ফালতু কোশ্চেন কখনো কোনো কাউকে করবা না, এটা একটা মোস্ট ফালতু কোশ্চেন। একজন টিচার তোমাকে সাজেশন দেয়, সারা রাত জায়গা খুইটা খুইটা বাইর কইরা, অফিস আওয়ারে বিভিন্ন জায়গা কইরা দাঁড় করায় যে যাতে এটা আমাদের ছেলে মেয়ের আসে। এরপরে তুমি যদি বলো স্যার ওইখান থেকে আসবে কিনা, তাহলে এটা কিন্তু আমাদেরকে অপমান করা হয়। ভেরি সিম্পল, প্রশ্ন আসবে নাকি না আসবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের গার্ডিয়ান হিসেবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে প্রশ্ন কমন ফেলাইতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, কিন্তু ফলাফল এর জন্য আমাদের আল্লাহর কাছে হাত পাততে হবে, এটা খুব সিম্পল একটা বিষয়। ক্লিয়ার কিনা? সো এই জন্য সাজেশন থেকে কমন আসবে কিনা এরকম আমাকে 7 জন এসএমএস দিছো, আমি লিখে রাখছি নাম সহ। তোমার যদি ডাউট থাকে তাহলে আমার কিছু করার নাই, তাহলে আমার সাজেশন না পড়ে তুমি তোমার মতো করে পড়ো। কথা কি ভুল বললাম কবির ভাই? কথা ভুল বলেন, এখানে সার্ভিসের লোকজন বসে আছে। ভেরি সিম্পল, সাজেশন দিছি, সাজেশন থেকে প্রশ্ন কমন আসার জন্য দিছি। ক্লিয়ার কিনা? ওকে, এইবার একটা বিষয় বলি। একটা কাজ আমি প্রায় সময় করি, ঠিক পরীক্ষার 10 থেকে 15 দিন আগে আমি আমার সাজেশনের সাথে, যদি আমার কাছে মনে হয়
যে নতুন করে কোনো কোশ্চেন প্রয়োজন আছে আমার আসে মাথায়, ওইটা আমি গ্রুপে একটা বা দুইটা কোশ্চেন দিয়ে দেই যে এটা একটু ভালো করে পড়ো, এটা একটু দেখো। তখন আবার অনেকে বলবা না স্যার এটা তো সাজেশনে ছিল না, আপনি নতুন করে দিচ্ছেন কেন? আমি মানুষ ভাই, আমার দুই একটা কারণ কোনো কারণে বাদ পড়তেই পারে। আমার যদি তখন মনে হয় যে এটা আমার বাচ্চাদের জন্য লাগবে, ওইটা আমি দিয়ে দিব। ক্লিয়ার কিনা? তাইলে সাজেশন নিয়ে যদি কারো ডাউট থাকে যে এখান থেকে আসবে কিনা, তাইলে সে আমার সাজেশন পড়ার কোনো প্রয়োজন নাই, সে আমার ক্লাস করো, তুমি তোমার মতো পড়ো, নাম্বার ওয়ান। আর যদি তোমার ডাউট না থাকে, তুমি চোখ বন্ধ করে অব্র স্যারের সাজেশন পড়ো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, রেজাল্ট দিবে আমার আল্লাহ কমন ফেলানোর জন্য, ভেরি সিম্পল। ওকে, পরীক্ষা দিব কি নিয়ে? সাজেশন ধরে ধরে 90% প্রশ্ন দিব সাজেশন থেকে, 10% প্রশ্ন সাজেশনের বাইরে দিব। এমন হইতে পারে একটাও সাজেশনের বাইরে নাও দিতে পারি। ক্লিয়ার কিনা? এবার আসো পরীক্ষা কিভাবে নিব সেটা তোমাদেরকে বলে দেই। পরীক্ষা কিভাবে নিব তোমাদেরকে বলে দেই। শুরুতে এক্সাম কিভাবে নিব, এক্সামটা আমি বলে দেই যে এক্সাম আমি কিভাবে নিব। এক্সাম সিস্টেম, এক্সাম সিস্টেম এটা আমাদের শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যার বলে দিছে আমাদেরকে, আমাকেও ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে প্রতি 5টা ক্লাসের পরে একটা এক্সাম নেওয়া। কারণ প্রতিটা ক্লাসের পরে পরীক্ষা নিতে গেলে মানুষের জান বের হয়ে যায়। কারণ তোমরা সংসার করো, চাকরি করো, বাচ্চা ম্যানেজ করো, এটা তোমাদের উপর টর্চার করা হয়, এটা একদম বাস্তব কথা। আমরা চেষ্টা করছি কয়েকটা ব্যাচে আমরা ডেইলি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি, দেখি বাচ্চারা পারে না। বাবা আমার ওটার দরকার নাই, তোমরা কম পারো বেশি পারো যাই পারো, তোমরা 5টা চ্যাপ্টার পড়ার পরে আমি একটা চ্যাপ্টারে পরীক্ষা নিব। 5টা চ্যাপ্টার পড়ার পর একটা চ্যাপ্টারে পরীক্ষা নিব। আমরা টোটাল হচ্ছে তোমার প্রতি 5টা ক্লাসের টপিকের পরে আমি একটা করে পরীক্ষা নিব। এটা হলো 3টা এক্সাম আমি নিব, 3টা এক্সাম, ফুল 3টা এক্সাম আমি তোমাদের নিব, 3টা পরীক্ষা আমি তোমাদের নিব। পরীক্ষার মধ্যে সময় আমি দিয়ে দিব, কত সময় পরীক্ষা দিবা তুমি, কত সময় পরীক্ষা দিবা সেটা আমি দিয়ে দিব। এখন আমাকে একটা কথা তোমাদেরকে বলি, সময়টা তোমার অনেস্টির উপর নির্ভর করবে, এটা আমার উপর নির্ভর করবে না। সময়টা ফুললি অনেস্টির উপরে, কারণ ভাই তোমরা আমার সামনে না, যে তোমাদেরকে আমি সামনে বসে পরীক্ষা নিচ্ছি। এই অনেস্টিটা তোমাদের উপরে, এটা আমার কিছু করার নেই, এই ইথিক্সটা তোমার উপরে। যখন যদি আমি পরীক্ষা 1 ঘন্টা দেই, পরীক্ষা আমি যদি 2 ঘন্টা দেই, বা পরীক্ষা আমি যদি 3 ঘন্টা দেই, যতক্ষণই দেই তখনই তুমি স্টপ করে দিবা। তবে একটা ফ্লেক্সিবল টাইম আমি তোমাদেরকে দিব, আমি কোনো টাইম উল্লেখ করে দিব না। একজন আমাকে মেসেজ করছে যে স্যার পরীক্ষার কোনো টাইম থাকবে কিনা, না, আমি পরীক্ষার প্রশ্নটা গ্রুপে দিব, দিয়ে বলবো যে আগামীকালকে ঠিক ধরো 3টা থেকে 7টার মধ্যে আমাকে প্রশ্ন আপলোড দিতে হবে, ভেরি সিম্পল। 3টা থেকে 7টার মধ্যে প্রশ্ন আপলোড দিতে হবে আগামী অমুক দিন, এটা আমি স্পষ্টভাবে বলে দিব। ঠিক ওই টাইমের মধ্যে আপলোড দিবা, আপলোড না দিলে দুনিয়া উল্টায় গেল, আমি কারো প্রশ্ন দেখবো না, দেখবো না। ক্লিয়ার কিনা? 3টা থেকে 7টার মধ্যে আপলোড দিব, যাই হোক আমি দিব না। প্রশ্ন করতে পারো স্যার কেন? ভেরি সিম্পল, বলে আমার বোন যেদিন মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ওই দিন তারপরের দিন সন্ধ্যা 7টায় এসে আমি ক্লাস নিছি মাটি দিয়া। আমি এত সিরিয়াস ক্লাসের ব্যাপারে, আমি আমার সন্তান আমার ছাত্রছাত্রীদের ক্লাস, এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না। সো ভেরি সিম্পল, যে টাইম দিব ওই টাইমের বাইরে একটা খাতা আমি দেখবো না। তোমাকে আমি হয়তো 2 দিন সময় দিব, 2 দিনে বা 3 দিনে তুমি তোমার সুবিধা মতো সময়ে পরীক্ষা দিবা, কোনো অসুবিধা নাই। তোমার বাচ্চা আছে, সংসার আছে, অফিস আছে, স্কুল আছে, বহু কিছু থাকতে পারে। অনেকে স্কুলেও চাকরি করে আমার এখানে, অনেকে ব্যাংকে চাকরি করে আমার এখানে। স্যার ব্যাংকে চাকরি ভালো লাগে না, আমি প্রভাষক হইতে চাই। আমার অনেক স্টুডেন্ট আছে তোমাদের ভিতরে, আমার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, কুষ্টিয়া, রংপুর, অনেক জায়গার ছাত্রছাত্রী আমার এখানে ক্লাস করে, আমাকে মেসেজ করে। এজন্য আমি ফ্লেক্সিবল টাইম রাখছি, তুমি তোমার সুবিধা মতো সময়ে পরীক্ষাটা দিও। 2-3 দিন আমি সময় দিব, তবে সাবমিশনের ডেট এক টাইম হবে, ওই টাইমের মধ্যে সাবমিশন হবে। হ্যাঁ, যদি কেউ আমাকে বলো যে স্যার আমি আপনি দেওয়ার প্রথম দিনই আমি পরীক্ষা দিয়ে দিচ্ছি, তাইলে তুমি সাথে সাথে দিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। তাইলে তুমি সাথে সাথে দিয়ে দাও, আমি দেখে দিব। তবে ফাইনাল লাস্ট টাইমের আগে যদি কেউ দিতে যাও, ধরো 3টা থেকে 7টা দিলাম, আজকে 3টা থেকে 7টার মধ্যে প্রশ্ন জমা, পরীক্ষার খাতা জমা দিবা। এই 3টার মধ্যে যদি তুমি আমার খাতা, এই 7টা 1 মিনিট হইলেও আমি কোনো খাতা দেখবো না। এর আগে 3টার আগে যতটা পর্যন্ত তুমি জমা দিতে থাকো আমার সমস্যা নেই, যদি আগেও হয় তাহলে সমস্যা নেই, কিন্তু আমি টাইম উল্লেখ করে দিব, এতটা থেকে এতটার মধ্যে আমার খাতা জমা করে দিবে, দিয়ে দিবা। ভেরি সিম্পল। এবং খাতা আমি খুব সুন্দর করে ধরে ধরে চেক করব। যারা অলরেডি আমার খাতা চেক করছি তোমরা জানো, 270 জনের মধ্যে তোমরা 210 জন অ্যাসাইনমেন্ট দিছো। 270 জনের মধ্যে আমি লিখে রাখছি 210 জন অ্যাসাইনমেন্ট দিছো। আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। এই 210 জনের মধ্যে মাশাআল্লাহ আমার 70% ছেলে মেয়ের লেখার হাত, ওরে, 70% ছেলে মেয়ের আমার লেখা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে।
70% ছেলে মেয়ে খুব ভালো লিখছে, আর 30% যারা খারাপ লিখছো এদের মধ্যেও বলি আমাকে 10% আবার পুনরায় অ্যাসাইনমেন্টটা দিছে, প্রশ্নটা দিছে, এবং এদেরও অনেক ইমপ্রুভ করছে মাশাল্লাহ। এটা বলার ভালো জিনিস বলতে হবে, ভালো জিনিস বলতে হবে, তোমরা ইমপ্রুভ করছো। যে 60 জন দেয় নাই, কবির ভাই খেয়াল করেন, এই 60 জনের মধ্যে 2টা ছেলে মেয়ে আছে, এর মধ্যে 2জনকে বাদ দিছি আমরা, বুঝছেন? আর 2টা ছেলে মেয়ে আছে যারা কন্টিনিউয়াস গ্রুপে নেগেটিভ কথা বলে, আমি এখনো মার্ক করে রাখছি, এই 2জনই অ্যাসাইনমেন্ট দেয় নাই। এই 2জন কোনোটা ক্লাসের ভিউর মধ্যে থাকে না, আমি খেয়াল করছি। এরা হইলো কি বুঝছেন, বাইরের কোচিং এর দালাল, আমি খেয়াল করছি। তো তো মনে করে আমি মনিটর করি না, আমি তো শয়তানের হাফেজ, এগুলো দেখি তো আমি। এরা হইলো এই কাজগুলো করে, এরা কোনো অ্যাসাইনমেন্টই জমা দেয়নি। আমি এদের আইডিতে ঢুকে দেখছি যে আমি অ্যাসাইনমেন্ট মিস করছি কিনা, আমি মিস করিনি আমি। বুঝতে পারছেন? এই প্রবলেমেটিক গাই 2জন আছে, আমি খেয়াল করছি, দুটোটাই মেয়ে। সো এই কাজটা করা যাবে না, একদম বললাম। যারা অ্যাসাইনমেন্ট দাও নাই তারা ভুল করতেছো। 210 জন অ্যাসাইনমেন্ট দিছো 270 এর মধ্যে, স্টুডেন্টের মধ্যে 272 জন ছিল, 2জন আমরা গ্রুপ থেকে বের করে দিচ্ছি। না ওইটা আমি দিব না, ভর্তি বাতিল করবো পরে, এখন না। অ্যাসাইনমেন্ট মিস, ওই ওরা সংসার টংসার করে তো ওই সুযোগটা আমি দেই আর কি। সো ক্লিয়ার কি না? পরীক্ষা এবং পরীক্ষার টাইম স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ক্লিয়ার, অ্যাসাইনমেন্টের বিষয়টা আমি ক্লিয়ার করলাম, পরীক্ষার টাইমের বিষয়টা ক্লিয়ার করলাম। দেখি কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি, তারপরে আমি বাকিগুলো বলবো। আরো কিছু বিষয় আছে স্যার, প্রশ্নের টাইমটা তো জানা দরকার, না হলে 2 দিন ধরে উত্তর লিখবো। টাইম আমি দিয়ে দিব, মার্ক কতটা দিয়ে দিব। এমনও আছে ক সেটের প্রশ্ন, ক সেটে যে প্রশ্ন দিব, ক নাম্বার বিভাগে, ক বিভাগের ক সেটে যে প্রশ্ন দিব সেটা কত মিনিটের মধ্যে লিখবা ওইটা আমি পাশে লিখে দিব। যেমন ধরো কেন এটা ইমপ্রুভ হবে, এটা কেন করব আমি, দেখো এটা কেন করব। যেমন অনেকে বলতে পারো যে স্যার আপনি একটা প্রশ্ন দিলেন, 1 নাম্বার প্রশ্নের ক খ গ দিলেন, এটার কি আপনি অথবা দিবেন? না, আমি আমার প্রশ্নে কোনো অথবা নাই, যা দিব তাই লিখতে হবে, কোনো অথবা নাই। তোমাদের মেইন এক্সামে অথবা থাকতে পারে, কিন্তু আমার পরীক্ষা কোনো অথবা থাকবে না। 2 নাম্বার দিলাম ক খ। এখন ধরো এই প্রশ্নগুলা 15 মার্কের দিলাম, এই প্রশ্নগুলো 15 মার্কের দিলাম, কথার কথা। আমি এখানে টাইম উল্লেখ করে দিব, ক নাম্বার প্রশ্নটা এত টাইমে লিখবা, খ নাম্বার প্রশ্নটা এত টাইমে লিখবা, গ নাম্বার প্রশ্নটা এত টাইমের মধ্যে লিখবা। এটা আমি বাড়তি করব, কেন করব? এটা আমি বাড়তি করব এই কারণে, তাইলে কত মিনিটে একটা প্রশ্ন শেষ করতে হবে এটা তোমার ব্রেইনে থাকবে এবং তুমি হাত খুব দ্রুত চলবে। ক্লিয়ার কিনা? এটা এজন্য বাড়তি করব, যে কত মিনিটে তুমি ওই প্রশ্নটা শেষ করতে হবে, অতটুকু করবো, ওই জন্য এই টাইমটা দিয়ে দিব, তাইলে তোমার একটা আইডিয়া হবে। ক্লিয়ার কিনা? 8:50, আচ্ছা ঠিক আছে, ডাক দিব, আমার ব্যথা বেড়ে গেছে আজকে ভাই। ঠিক আছে, ওকে। এই ইয়ে মাসুম দেখতো ওখানে কি লেখছে উপরে, ওরা আমি পড়তে পারতেছি না। আচ্ছা, এই জিনিসটা আমি টাইম উল্লেখ করে দিব, এক্সামের টাইম। আচ্ছা, এক্সামের কত মার্কের এক্সাম হবে সেটা আমি প্রশ্ন করার সময় আমি চিন্তা করব, এবং সেটাও প্রশ্ন করার একদিন আগে হয়তো বলে দিতে পারি যে এত মার্কের পরীক্ষা হবে, তুমি তোমার প্রস্তুতি নিবে। আর পরীক্ষা হবে অধ্যায় ভিত্তিক, আমি পরীক্ষা যখন নিব তার আগে আমি অধ্যায় বলে দিব। আমি ভাই লাইফে খুব সিম্পল, আমি প্রথম ক্লাস থেকে এখনো বলে আসছি, আমি সবসময় গোল ওরিয়েন্টেড মানুষ, সাফল্য ছাড়া আমি কোনো কিছু বুঝি না। আমাকে সাফল্য পাইতে হবে, আমি মজা করার জন্য পড়াই না তোমাদেরকে। আমি চাই আমার ছেলে মেয়েরা প্রভাষক হবে, আমি চাই আমার ছেলে মেয়েদের সাথে আমার তাদের বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় বা কোনোদিন দেখা হইলেও বলবে যে স্যার আমাদের জন্য কষ্ট করছে, এতটুকুই এনাফ। এর বাইরে আমার কিছু লাগবে না, ভেরি সিম্পল। আমি তোমাদেরকে ফিক্স সবকিছু করে দিব এক্সামের আগে, যা যা তোমাদের কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে তোমাদের সমস্যা হবে না। টাইম কতক্ষণ কি দিব সব বলে দিব। এই যে বারবার আবার লিখতেছো স্যার টাইম কতক্ষণ দিব, টাইম কতক্ষণ দিব এটা তো বললাম আমি কখন দিব। ঠিক আছে, খাতা কোথায় জমা দিবা? খাতা আমাদের বিদ্যাবাড়ির প্রথম পছন্দ হয়েছিল যে আমরা ওয়েবসাইটে খাতা জমা নিব, আমাদের খাতা ওইখানে কাটার একটা সিস্টেম চলে আসতেছে। যদি ওয়েবসাইট ততক্ষণ পর্যন্ত রেডি না হয় তাইলে আমি পার্সোনালি ব্যবস্থা করে খাতা কোথায় জমা নিব এটা বলে দিব, হয় আমার মেসেঞ্জারে নিতে পারি নাহলে ড্রপ বক্সে নিতে পারি, ওইটা আমি বলে দিব খাতা কোথায় জমা নিব সেটা আমি বলে দিব। আগে দেখি আমাদের ওয়েবসাইটে কয়েকদিনের মধ্যে ঠিক হয় কিনা, কারণ আমি তো অ্যাসাইনমেন্ট দেওয়ার পরও তোমাকে পড়তে হবে। মানে আমি অ্যাসাইনমেন্ট দিলাম আর পরীক্ষা নিয়ে সাজেশন দিলাম আর পরীক্ষা নিলাম, বিষয়টা তো তা না। তোমাকে কিছু কিছু জিনিস তো পড়তে হবে। ক্লিয়ার কিনা? কিছু কিছু জিনিস পড়তে হবে না, পড়া ছাড়া আমি কেমনে অ্যাসাইনমেন্ট নিব, এটা গেল এক্সামের বিষয়টা। ঠিক আছে, ওকে। এরপরে আসো, স্যার আপনি কি অফিস শেষ করার পরে আমাদের ক্লাস নেন? হ্যাঁ, আমি অফিস শেষ করার পরে তোমাদের ব্যাচের ক্লাস নিই। আচ্ছা, এরপরে আসো,
এখন আসো খাতা মূল্যায়ন। তোমাদের খাতার মধ্যে কি কি জিনিসগুলো দেখবা এনটিআরসি বা জবের পরীক্ষায় খাতা দেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো ফলো করে একজন টিচার, সেটা নিয়ে আলোচনা করব। খাতা দেখার ক্ষেত্রে তোমাদের এটা এফেক্টিভ মনে হচ্ছে? আজকের এই আলোচনাটা কি তোমাদের কাছে ইফেক্টিভ মনে হচ্ছে? ভালো লাগতেছে তোমাদের যে এই আলোচনাটা করতেছি? এটা কি তোমাদের কাছে ওকে মনে হচ্ছে? রাকিব আছে, সুরমা আছে, মিতা আছে, সজীব আছে, ওকে মনে হচ্ছে তোমাদের? ওকে, ভালো লাগতেছে তোমাদের? দরকার আছে মনে হয় কিনা এটা? এটা তোমাদের সাথে আমার কমিটমেন্ট ছিল প্রথম ক্লাসে যে আমি তোমাদেরকে এরকম 6-7টা ক্লাসের পরে বলবো। সো দ্যাটস ওয়াই আজকে 7 নম্বর ক্লাসে এসে বলতেছি এটা। ওকে, এবার আসো এনটিআরসি কিভাবে খাতা দেখবে, বিশেষ করে অর্থনীতি। অর্থনীতিতে জব পাওয়াটা একটু টাফ, এটা আমরা সবাই জানি। ইকোনমিক্সে জব পাওয়াটা একটু টাফ। আচ্ছা, প্রথম যেটা খাতার ক্ষেত্রে এনটিআরসি কি দেখবে, প্রথম যেটা হচ্ছে খাতার ক্ষেত্রে দেখবে যে বিষয়বস্তু, অর্থাৎ যে জিনিসটা তুমি লিখছো সেই জিনিসটা প্রাসঙ্গিক জিনিসটা আছে কিনা এটা দেখবে। প্রাসঙ্গিক জিনিসটা, যেমন ধরো অনেকে একটা প্রশ্ন পারো না, কিন্তু সেই প্রশ্ন না পারা খাতা বাড়ানোর কারণে অনেক অপ্রয়োজনীয় জিনিস লেখো। এই জিনিসটা আসছে কোত্থেকে? এই জিনিসটা আসছে তোমাদের একাডেমিক লাইফ থেকে আসছে। এই প্রবলেমটা একাডেমিক লাইফ থেকে তোমাদের এই প্রবলেমটা আসছে। কারণ কি, এটা তোমাদেরও না আমাদেরও ছিল। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আমাদেরও এই জিনিসটা ছিল। আমরা কি করছি, স্যাররে খুশি করার জন্য, প্রশ্ন বড় করার জন্য আমরা ইচ্ছা মতো একটু বড় করে লিখতাম, খাতায় এটা করে লিখতাম, ওইটা করে লিখতাম, চিত্ররে এমনি অমনি একই চিত্ররে দুইবার দুই রকম করে আঁকতাম, কোনো মতে নাম্বার আরো যাতে বাড়ায়। এরকম অনেক স্টুডেন্ট ছিল আমাদের মধ্যে, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেককে দেখতাম আমি এগুলো করতো। এটা করতো কেন? কারণ হচ্ছে ইউনিভার্সিটির টিচাররা চেষ্টা করে চার ছেলে মেয়েরা যাতে ফেল না করে, যাতে পাশ করে পার হয়ে যায়। কিন্তু জবের পরীক্ষা সবসময় চেষ্টা করবে মাত্র ধরো 40% স্টুডেন্টকে রাখার জন্য। 100% যদি রিটেন পরীক্ষা দেয় এনটিআরসি চেষ্টা করে 40% স্টুডেন্টকে রিটেনে রাখার জন্য, ভাইভাতে নেওয়ার জন্য। যত কমাইতে পারবে তত তাদের লাভ। এবং ওদের কিন্তু একটা খাতার এত প্রয়োজন নাই যে একটা খাতা ভালো লাগে নাই ফেলে দিবে। প্রিলিতে আমাদের কি হয়, প্রিলিতে আমরা একটা এমসিকিউ দাগায়া সঠিক উত্তর দেই, আমি প্রিলি পাস। কিন্তু খাতার ভিতরে এসে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ খাতার ক্ষেত্রে তোমাকে তাকে সন্তুষ্ট করে মার্ক আদায় করতে হবে। কোনো একটা খাতা তোমার হচ্ছে যদি ভালো না লাগে, দেখে যদি ভালো না লাগে, যেমন আমাদের ফুজাইল এনটিআরসির খাতা কাটে প্রথম প্রথম তোমার হচ্ছে আমাদের ফুজাইল আমার ছাত্র, কিন্তু প্রথম ক্লাস তোমাদের ও ফুজাইল, আমি অসুস্থ ছিলাম বলে ফুজাইল নিচ্ছে না, ও খাতা কাটে। তারপরে মাঝে মাঝে কিছু খাতা আমিও দেখি। তো খাতা যেটা কাটে আমি দেখলাম যে ওরা খাতার ক্ষেত্রে কি করে, ওর খাতাটাকে ওরা প্রথম যখন ভালো না লাগে, লেখা ভালো লাগে না, দূর এটা দেখার এত সময় আছে দেখবো না, এটা ভেরি সিম্পল ভাই, আমি খাতা কেটে একটা টাকা পাই, আমার ভালো লাগলে খাতা আমার দেখতে ইচ্ছা করবে, মজা লাগে না। তার মানে বিষয়বস্তুটা ওকে হইতে হবে প্রশ্নের সাথে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমি আমার সবগুলো ব্যাচে পাইতেছি, সবচেয়ে বড় প্রশ্ন যেটা বিসিএস এর স্টুডেন্টদেরও কমন প্রশ্ন রিটেনের, যে স্যার আমি প্রশ্ন কয় পাতা লিখবো, কয় পাতা লিখবো প্রশ্ন। এটা একটা বড় জানার প্রশ্ন যে স্যার আমি একটা প্রশ্ন কয় পাতা লিখবো। প্রথম যেটা, তোমরা যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছ এরা খুব সুন্দর লিখছো, এখানে কোনো ডাউট নাই। একদম আমি প্রত্যেককে 7 মার্কে 5 দিছি, 1-2জনকে 10-এ দিছি, কারণ অনেক বড় হয়ে গেছে প্রশ্ন। প্রত্যেককে 7 মার্কে আমি নাম্বার দিছি। তোমরা খেয়াল করছো কিনা, যাদের যাদের আমি মার্ক দিছি, যে কয়জনকে মার্ক দিছি সেই কয়জনকে আমি এটা বলে দিছি। কারণ কি, প্রশ্ন অনেক বেশি লেখার কোনো দরকার নাই, যতটুকু অ্যাকুরেট অতটুকু লিখবা। অর্থনীতি, ফাইন্যান্স, এই দুইটা সাবজেক্টে অতিরিক্ত লেখার কোনো সুযোগ নাই, টু দা পয়েন্টে লিখতে হয়। এই দুইটাতে অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নাই। তার মানে যাদের মাথার ভেতরে আছে যে আমি অতিরিক্ত লিখবো, তারা আজকে থেকে এই কনসেপ্ট বাদ দাও, টু দা পয়েন্টে লেখার চেষ্টা করবা, টু দা পয়েন্ট। এখন ধরো একটা প্রশ্ন 7 মার্কের, তুমি কয়টা পয়েন্ট দিবা? সর্বোচ্চ 10টা পয়েন্ট দাও, সর্বোচ্চ। সর্বনিম্ন 6টা দাও, সর্বনিম্ন 6টা, সর্বোচ্চ 10টা দাও। এখন তুমি যদি এখানে 20টা পয়েন্ট দাও, 15টা পয়েন্ট দাও, তাহলে তো হবে না। কারণ প্রশ্ন চাইছে 7 মার্কে, তোমার 15টা পয়েন্ট দিতে বলছে কি? ভেরি সিম্পল। আচ্ছা, এখন 3 মার্কের একটা সংজ্ঞা দিছে। সংজ্ঞার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে সংজ্ঞার ক্ষেত্রে তোমরা কি করবা। 3 মার্কের একটা সংজ্ঞা দিল, সংজ্ঞার ক্ষেত্রে তুমি কি করবা বাবা? খুব সিম্পল। সংজ্ঞার ক্ষেত্রে আমরা প্রথমে একটা লিখবো, সংজ্ঞার কিছু ধারণা দিব, তারপরে 2টা বিদেশির সংজ্ঞা দিব। 2টা সংজ্ঞার মধ্যে যদি আমরা একটা সংজ্ঞা পারি, একটা যদি পারি, আরেকটা মনে না থাকে একটাই দিব, কোনো সমস্যা নেই।
সংজ্ঞার মধ্যে তুমি যদি ইংলিশে লিখতে পারো তারপর বাংলা লিখতে পারো অনেক ভালো, তবে ইংলিশ না পারলে লেখার দরকার নাই। যদি না পারো লেখার দরকার নাই, কারণ বানান কোনো কারণে ভুল হইলে এটা খুব বিরক্ত লাগে। আমার আমার মতো দুই একজন যদি পড়ে যারা ইংলিশে মোটামুটি ভালো, তুমি উল্টাপাল্টা লিখছো গত করে কাটে দিবে, তোমারে ভাল লাগবে না পড়ে। ইংলিশের সংজ্ঞা অনেকে ভুল লেখা তোমরা, সো এই কাজটা করবে না। যদি কনফিডেন্ট হও তাহলে ইংরেজি বাংলা লিখবা, কনফিডেন্ট না হলে লিখবা না। ক্লিয়ার কিনা? অনেকে বলে, তোমাদের মধ্যে দেখবা অনেকে বলে আমি বিভিন্ন গ্রুপে আছি, আমি গ্রুপগুলো কিন্তু আমি নিজেও দেখি যে কে কিরকম পড়ায়, বা আমার ছেলে মেয়েরা অন্যদের থেকে আগে আছে না পিছিয়ে আছে, এগুলো কিন্তু আমি খেয়াল করি। যেমন আমি আমার গ্রুপে এই প্রশ্নটা আমি পাই নাই, বাহিরের অনেক গ্রুপে আমি দেখছি ওইখানে আছে যে স্যার ভূমিকা দিব না উপসংহার দিব, এটা নিয়ে একটু মারামারি চলতেছে ওইখানে। তোমরা নিজেরা যারা আসো, অনেকে আসো, আমার ব্যাচেরও দুই একজন আসো, আমি খেয়াল করছি ভূমিকা এবং উপসংহার এই দুইটা নিয়ে তোমাদের অনেকের ধারণা আছে যে স্যার আমি কি ভূমিকা দিব না উপসংহার দিব। আমি ক্লিয়ার করে দেই, একদম স্পষ্টভাবে ক্লিয়ার করে দেই, তুমি যদি ভূমিকা উপসংহার দাও নাম্বার কাটা যাবে না। তুমি যদি ভূমিকা উপসংহার না দাও তাইলেও কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার কিনা? তবে হ্যাঁ, আমার অনুরোধ থাকবে যদি প্যারা করে লেখো তাইলে প্যারা করে লেখো। অনেকে তোমরা ভূমিকা উপসংহার লেখো না, আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাও। একজনকে আমি নাম্বার কম দেই নাই, খুব সুন্দর লিখছে, প্রথমে ভূমিকা লেখে নাই কিন্তু সে পুরো জিনিসটা লিখছে, উপসংহার লিখছে, কোনো সমস্যা নেই, এটা হইতেই পারে। ক্লিয়ার কিনা? এই জায়গার ডাউটটা ভূমিকা এবং উপসংহার এটা নিয়ে, তাহলে টেনশন শেষ, তুমি লিখতে পারো নাও লিখতে পারো। তবে আমার অনুরোধ থাকবে তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ভূমিকা উপসংহার দাও তাহলে শুরু থেকে সবগুলা প্রশ্নে ভূমিকা উপসংহার দিবা, যদি না দাও তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একটাতেও দিবা না। কথা ক্লিয়ার কিনা? কথা ঠিক না ভেজাল আছে তাহির ইউজের মতো? কথা ঠিক? ওকে, এবার আসো কোন কালি দিয়ে লিখবো। তোমাদেরকে নিয়ে আর কি করব, তোমাদের একজন আমাকে লিখছে যে লাল কালি নাকি তার খুব ভালো লাগে, এজন্য সে লাল কালি দিয়ে আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাইছে। মাশাআল্লাহ, কি অসাধারণ, এখনো ক্লাসে আছে, আমার নামটা বলতে খুব মুখের মধ্যে চলে আসছে। এত পছন্দ লাল কালি, মনে হয় এখনই প্রভাষক হয়ে গেছে, এখনই এককারে পোলাপাইনের। আমি আমি শিওর তুমি প্রভাষক হইলা পোলাপাইনের জীবন শেষ, তুমি লাল কালি দিয়ে কাইটটা পোলাপাইনের নাম্বার ইচ্ছা মতো কমাইয়া তুমি ইচ্ছা মতো পোলাপাইনের কমাই দিবে। লাল কালি কাদের ভালো লাগে? যাদের হইলো পোলাপাইনের নাম্বার কাটতে মন চায় তাদের ভালো লাগে। তোমার ভাবি তো একটা স্কুল টিচার, তো তোমাদের ভাবি তো সে আমাকে মাঝে মাঝে, আমিও খাতা কাটে দিই, তার অনেক খাতা হইলে আমিও হেল্প করে, আমি দুমাইয়া নাম্বার দিই, কি আছে পোলাপানের। একদিন তো সে আমার উপর মহা চেতে গেছে, কি তুমি আমি নাম্বার কম দিই তুমি পোলাপানের নাম্বার বেশি দাও। আমি বললাম দিব না মানে, তুমি দেখবা পোলাপানের উৎসাহ বেড়ে যাবে, পোলাপান প্রচন্ড পছন্দ করবে, বলবে টিচার কত ভালো, এই টিচার পড়ালেখায় ভালো, তাদের কাছে পড়াশোনা খুব ভালো লাগবে। তুমি নাম্বার কম দাও কেন, চেষ্টার মতো নাম্বার যত পারো তত কি দিবা, বেশি দিবা, পোলাপানের দেখতেই তো ভালো লাগে। ঠিক আছে, আবার এটা শুনে মনে করো না তোমাদের এনটিএসসির যে পরীক্ষা নিব সেখানে আমি তোমাদের নাম্বার বেশি দেবো, সরি, সেখানে আপনাদের নাম্বার সময় মতোই দেওয়া হবে। ক্লিয়ার কিনা? সো ওই জন্য লাল কালি যাদের ভালো লাগে আল্লাহর হস্তে দয়া করে লাল কালি দাগাইও না। এই আজকেও অ্যাসাইনমেন্ট দুইটা চেক করছি, একজন লিখছে স্যার আমার বাবা হাসপাতালে ছিল, আরেকজন লিখছে স্যার আমার বোনের বাচ্চা হয়েছে, এই জন্য বোনের বাচ্চা হওয়ার সাথে তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দেরির কোন সম্পর্ক এটা আমি বুঝলাম না। আমি লিখছি তোমার দুলাভাই আছে, কয় জি আছে। আমি বললাম দুলাভাই কোথায় থাকে, বিদেশে না একসাথে, কয় স্যার দুলাভাই বোনের সাথে থাকে। আমি বললাম দুলাভাই বোনের সাথে থাকলে তোমার কি সমস্যা, তোমার এখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে। আমি বললাম বোন কোথায় থাকে, কয় বোন চট্টগ্রাম থাকে। আমি বললাম তুমি কোথায় থাকো, কয় কিশোরগঞ্জ থাকি। তো কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম বোনের বাচ্চা হবে, এই জন্য একটা মানুষ অ্যাসাইনমেন্ট করতে পারে না, অদ্ভুত কথা। আমি মাঝে মাঝে চিন্তা করি ফাঁকিবাজি কোন লেভেলের। ঠিক আছে, কি আর কমু, এত বড় বড় স্টুডেন্ট আমি কি কমু, 30 বছরের উপরে বয়স, আমি আর কিছু কই নাই মাঝে মাঝে। ঠিক আছে, তাইলে লাল কালি আল্লাহর রাস্তায় ব্যবহার করবেন না। এবার আসেন আপনাদের আরেক সেকেন্ড ধাপের, আপনাদের অনেকের পছন্দ, আহা সবুজ কালি। এক মেয়ে আমাকে লিখছে স্যার সবুজ জিনিসটাই আমার খুব পছন্দের, আপনি সবুজ জামা পরেন, আপনি সবুজ মানে যা মন চায় বাসার বিছনা চাদর হইতে যা আছে সব দয়া করে সবুজ দেন, কোনো অসুবিধা নাই, আল্লাহর রাস্তায় আমার খাতার মধ্যে কোনো সবুজ দিয়েন না। ক্লিয়ার কিনা? সবুজ হইলো অডিটের, অডিটের এটা অডিটের, অডিটের অডিট যারা করে তারা ইউজ করে সবুজ, সবুজ ব্যবহার না করাই ভালো। ক্লিয়ার কিনা? আমি সারা জীবনের 80% পরীক্ষায়, 80% পরীক্ষায় আমি কালো কালি ইউজ করছি। 20% পরীক্ষা বা আমি বলে দেই আমার জীবনের 20% পরীক্ষায় আমি নীল কালি ইউজ করেছি। নীল কালি, ঠিক আছে, নীল কালি ইউজ করছি। নীল কালি কি করবা আমি তোমাকে বলি, ধরো তুমি ভূমিকা লিখলা, ভাই সময়টা সেভ করবা, তোমাদের লেখা কম না, চিত্র আঁকতে হবে না, তোমরা অর্থনীতির স্টুডেন্ট চিত্র আঁকো না, ভূমিকা লিখবা নিচে একটা টান দিয়ে দিবা নীল কালি দিয়ে, আর নইলে ভূমিকাটা নীল কালিতে লিখবা, ভূমিকা নীল কালিতে লিখবা, লিখে তারপরে লিখবা।
ক্লিয়ার কিনা, বোঝাতে পারছি কিনা? সো হয় কালো নইলে নীল। কালকে আবার একজন আমাকে প্রশ্ন করছে, ফাইন্যান্সের ব্যাচও তো আমি পড়াই, একজন আমাকে প্রশ্ন করছে যে স্যার আপনি সবুজ কালি এবং লাল কালিকে এত অপছন্দ করেন কেন? ওদের ব্যাচে বলছি অপছন্দ করার কি আছে, এটা তো লিখলে জাহান্নামে যাইতে হবে, এটা কেন সবুজ কালি ইয়া করো? আরেকজন আছে পিঙ্ক কালারে কলম দিয়ে লেখো তোমরা। পিঙ্ক, পিঙ্ক দেখলে আমি বুঝি এটা মেয়েদের, আমার বোনেরও পিঙ্ক কালার খুব পছন্দ, পিঙ্ক কেন দিতে হবে? সো আল্লাহর হস্তে যারা আমাকে খাতা দিবা তারা কালো এবং নীল এই দুইটা লিখবা, এই দুইটা দিয়ে লিখবা। হ্যাঁ, অনেকে বলো যে স্যার সংজ্ঞার ক্ষেত্রে আমরা ভিতরে নীল কালার ইউজ করব কিনা, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে না করাই ভালো, তবে করলে নাম্বার কাটবে না, না করাই ভালো। কারণ একটা কলম, আমার আরিফ স্যার আমার ম্যাথ স্যার ছিলেন, তো আরিফ স্যার আমাদেরকে, চিন্তা করো শিক্ষক কাকে বলে, আরিফ ভুঁইয়া আমার ম্যাথ স্যার ছিলেন উনি, তো উনি সবসময় বলতেন যে পরীক্ষার হলে গেলে তোরা চুল ছোট করে যাবি। আমার ম্যাথ টিচার ছিল ছোটবেলার, তখন আমরা হাসতাম, কি কয় ম্যাথ চুল বলে ছোট করে যাবো, স্যারে কি কয়, আমরা ওই দুষ্টা ছিলাম না, বাইরে গিয়ে হাসতাম। পরে মেট্রিক পরীক্ষার আগে আগে দিয়ে স্যার যখন ক্লাসে, তখন স্যার আমাদের বলছে শোন পরীক্ষা এবং চকলেট নিয়ে যাবি না। তা আমরা বলতাম, আমরা তো স্কুলে পড়তাম, আমাদেরকে তুই করে বলতো স্যাররা। স্যার কেন? কয় শোন যখন পরীক্ষা যাবি বারবার মাথায় হাত দিবি, চুলে এভাবে হাত দিবি, এটাও কনসেন্ট্রেশন ব্রেক হয়। বারবার চকলেট চাবাবি, চকলেট খুলে খাইতে গেলে ওইখানে তোর টাইম নষ্ট হয়। এগুলো হলো জাত শিক্ষক। টিচার কাকে বলে চিন্তা করেন, এখনকার যুগের পোলাপানরা তো এগুলো বলে না, টিচাররা এগুলা, এরা হচ্ছে জাত টিচার, যারা স্টুডেন্টকে বলে দেয় যে এই কাজটা করবি না, কসর মসর করে চকলেট খাবা, এটা করবা ওইটা করবা, সমস্যা বেশি হবে। আমাদেরকে বলে দিত এই জিনিসটা। আমি বিসিএস রিটার্নের স্টুডেন্টকে বলি পরীক্ষার হলে যাওয়ার 1 ঘন্টা আগে পুরো পানি খাবে, এরপর হারামও পানি খাবে না, সমস্যা আছে, ঝামেলা হবে, ইউরিন ইস্যুজ হবে। বিসিএস রিটেনের স্টুডেন্টদেরকে আমি এটা বলি। অনেকে আমার এই কথাগুলো শুনে হাসে, কিন্তু আমি খুব ভালো কথা বলি, মিলাই দেখো, একটা কথা আমি খারাপ বলি না। কারণ আমি একজন শিক্ষক হিসেবে শুধু পড়াই গেলাম এটা আমার দায়িত্ব না, আমার বাচ্চাদেরকে ভালো কথা বলাটাও আমার দায়িত্ব, যাতে ওরা সাফল্য পায়, এগুলো অ্যাসোসিয়েটেড বিষয়। আমি সবসময় ছেলে মেয়েদেরকে বলি তোমার পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে আগের দিন রাত 10টা পর্যন্ত ঘুমাবা, 10টা থেকে তুমি ঘুমাবা, পড়বা না। ভেরি সিম্পল, কেন জানো? মানুষ, তোমাদেরকে একটা ডেটা বলে দেই, মানুষের বেস্ট স্লিপ হয় রাত্রে 10টা থেকে তোমার হচ্ছে 3টার মধ্যে বা রাত 2টার মধ্যে মানুষের ডিপ স্লিপ হয়। তুমি যখন পরীক্ষার আগের দিন ভালো পরীক্ষা দিবা তখন তোমার স্ট্রেস কম হবে, নার্ভ ঠিক থাকবে, তখন তোমার টেনশন কম হবে, তুমি খাতায় লিখতে পারবা। কারণ তোমরা যারা ছেলে মেয়েগুলো আছো এরা সব পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে, এটা আমি গ্যারান্টেড, আমি দিতে পারবো। তোমাদেরকে নিয়ে আমি ভয় পাই 2টা জায়গায়, একটা হলো কোনো কারণে টেনশনের কারণে তোমাদের নার্ভ ইয়ে হয়ে গেলে, টেনশনে পড়ে গেলে, আরেকটা হলো যদি ঘুম আসে পরীক্ষার হলে বা খারাপ লাগে। এটা অনেক ছেলে মেয়ে আমাকে বলছে স্যার আমি আগের দিন টেনশনে ঘুমাইতে পারি না, আমার খারাপ লাগে। এটা কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আমার টেনশন লাগে, আমি আতঙ্কে আতঙ্কে থাকবো, আমি কি করব? আমার এক বন্ধুর বোন গুচ্ছ পরীক্ষা দিছে, তো আমাকে মেসেজ করছে সে যে ভাইয়া আমার কালকে পরীক্ষা, আমার খুব টেনশন লাগতেছে। গুচ্ছ একটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে না, তোমরা জানো কিনা, এখন তো গুচ্ছতে পরীক্ষা হয়। তো সে লিখছে যে ভাইয়া আমার খুব টেনশন হচ্ছে, সো আমি কি করব? তখন আমি বললাম তো তুই একটা কাজ কর, যেহেতু বন্ধুর বোন, আমি লিখছি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ সব টেনশন তোমাকে দিয়ে দিছি, সব টেনশন তোমাকে দিয়ে দিছে, আমার কোনো টেনশন নাই, এটা বলে তুই সকালবেলা বের হবি। আমাকে পরীক্ষা দিয়ে এসে বলছে ভাইয়া আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, ওরা আমি পড়াইছি, এত ছোট বাচ্চা আমি পড়াই না, বন্ধুর বোন দেখে আমি পড়াইছি। বলছে যে ভাইয়া আমার পরীক্ষা ভালো হয়েছে। এটা হলো সিস্টেম। নার্ভটাকে, ঘুম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা তো মাঝে মাঝে ঘুমাইতে পারি না এখন, তোমাদের অ্যাসাইনমেন্ট খাতা কাটা বিভিন্ন কারণে, কিন্তু পরীক্ষা বা যে কোনো পরীক্ষার আগে আমি নিজেও ঘুমাই, যে কোনো ক্রিটিক্যাল ডিসিশনের আগে ঘুমাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঘুমটাকে ঠিক রাখবা তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গাগুলোকে তোমরা চেষ্টা করবা, এই জায়গাগুলোকে মোটামুটি ভাবে একটু ঠিক করার জন্য। ক্লিয়ার কিনা? আচ্ছা এইবার আসো আরেকটা বিষয় তোমাদেরকে একটু শেয়ার করি, যে খাতা, খাতাতে লেখা। আমার আব্বা সারা জীবন দুঃখ করে বলে যে পুরা বংশের মধ্যে নাকি আমার লেখাই সবচেয়ে খারাপ, আমার আব্বা বলে। এটাতে আমার কিছু আসা যায় না, লেখা খারাপ দেখে তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। লেখা খারাপ না ভালো এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি লেখছি কেমন, সেটা হলো ইম্পর্টেন্ট। আমি সারা জীবন এটা বিশ্বাস করি। আমি যখন নোট লিখি তখন আমার কোনো কাটাকাটি থাকে না, স্পষ্টভাবে আমি লিখি, স্পষ্টভাবে লিখি, স্পষ্ট, কাটাকাটি নাই, কাটাকাটি দেখলে বিরক্ত লাগে। সো তোমরা যখন খাতায় লিখবা স্পষ্টভাবে লিখবা, স্পষ্টভাবে লিখবা, স্পষ্টভাবে, স্পষ্টভাবে খাতায় লিখবা, যখন খাতায় লিখবা স্পষ্ট,
খাতার ক্ষেত্রে অনেকের প্রবলেম আছে, লিখতে আসো এখানে এমনি করে ঢেউ খেলায়, লেখা এমনি উঠে আল্লাহ জানে কেন এরকম হয়। এগুলো ঠিক করবা, একটা সিরিয়ালে লেখা লিখবা। অনেকে লেখা বড় করার জন্য গ্যাপ দাও অনেক বেশি, এত অতিরিক্ত গ্যাপ দেওয়ার দরকার নাই, যতটুকু পারো অতটুকু লিখবা। বেশি গ্যাপ দিলে তোমার নাম্বার না। চাকরির পরীক্ষায় কম সময়ে বেশি শেষ করার চেষ্টা করে, স্যারের কোনো বাধ্যবাধকতা নাই, তোমার খাতা কেটে দিতে পারলে ওনার ঝামেলা শেষ, তুমি প্রভাষক না হইলে ওনার কি। ক্লিয়ার কিনা? লেখা স্পষ্ট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলি, প্রথম পেজ, যেমন প্রথম পেজ, প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা, এটার লেখা একই রকম হইতে হবে। শেষের 3-4 পাতা পড়তে গিয়ে যাতে এমন না হয় যে জীবন বের হয়ে গেছে, শেষের 3-4 পাতা পড়তে গিয়ে, এই কবির বের ডাক, কবির ডেকে নিয়ে, শেষের 3-4 পাতা পড়তে গিয়ে যাতে এমন না হয় জীবন বের হয়ে গেছে, এটা যাতে না হয়। ক্লিয়ার কিনা? সো লেখার ধারাটা একই রকম হইতে হবে। বোঝাইতে পারছে কিনা? ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে সাজেশন নিয়ে বললাম, খাতায় উপস্থাপন নিয়ে বললাম, আর কি বলতে পারি বলো? আর কার কি জানার আছে বলো? আমি তোমাদেরকে একটু আনমিউট করে দিই, কার কি জানার আছে এই পরীক্ষা পড়াশোনা রিলেটেড সেটা বলো। আর কি কার কি জানার আছে বলো? আর কার কি জানার আছে? একটা প্রশ্ন উত্তর বলে দেই। একজন আমাকে প্রশ্ন করছো যে স্যার আমি সরকারি চাকরি করি, একদম নিচের গ্রেডের, তোমাদের ব্যাচের একজন, তো আমি কি প্রভাষক হব না ওইটা হব না? এটা নির্ভর করে, প্রথম কথা হচ্ছে তুমি যদি এনটিআরসি তে জব পাও, কলেজগুলোতে, সব কলেজে তোমাকে গ্র্যাচুইটি দিবে না, সব কলেজে তোমাকে প্রভিডেন্ট ফান্ড দিবে না, সব কলেজে একরকম না। ক্লিয়ার কিনা? সো তুমি যদি সরকারি চাকরি ছাড়তে চাও, যে কোনো সরকারি চাকরি, আগে দেখবা তুমি ওইরকম ফিনান্সিয়াল বেনিফিটস পাইতেছো কিনা। ফিনান্সিয়াল বেনিফিটস না পাইলে তুমি যে সরকারি চাকরিতে আসো সেটাই করো। ক্লিয়ার কিনা? সেটাই করো। হ্যাঁ, যদি এরকম হয় যে তোমার চাকরিতে তোমার স্যালারি খুবই কম, এনটিআরসি প্রবর্তক দিলে সম্মানও বাড়বে, সোশ্যাল সম্মানও বাড়বে, স্যালারিও অনেক ভালো পাবা, তাইলে তুমি করো। উত্তর কি আমি বুঝাইতে পারছি? উত্তর ভেরি ক্লিয়ার। হ্যাঁ বলো কবির ভাই, বসেন এক স্যার মিনিট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমি এই 1 নম্বর অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিলাম, কিন্তু স্যার আপনি কোনো রিপ্লাই তো দেননি স্যার, কিভাবে বুঝবো দেখছেন কিনা রে? আচ্ছা, অনেকে তোমরা আমাকে বলো যে স্যার আমি অ্যাসাইনমেন্ট জমা দিছি, কিন্তু পরবর্তীতে দুঃখজনক বিষয় হচ্ছে আমি যখন চেক করি আমার ওইখানে অ্যাসাইনমেন্টটা আসে না। আমি 2-1 জনকে স্ক্রিনশট দিয়েও পাঠাইছি, মানে তোমার ওইখানে দেখায় আমার কাছে সেন্ড হয়েছে কিন্তু আমার কাছে আসে নাই। তো তোমরা যদি এরকম না আসে আমাকে নক দিয়ে অ্যাসাইনমেন্টটা আবার দিয়ে আবার একটা নক দিও, তাহলে আমি দেখে দিব। বুঝতে পারছি এখন কিনা? আবার তাহলে ক্লাস ক্লাস শেষে স্যার আবার দেবো? আবার দিও, আবার দিয়ে একটু নক দিও, তাইলে আমি দেখে দিব। ঠিক আছে? জি জি স্যার। হ্যাঁ, হ্যাঁ ওদের একটু, এই যে, 1 মিনিট। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কবির ভাই তোমাদের সাথে একটু কথা বলবে। কবির ভাই কথা বলার পর আবার আমি কথা বলবো, যে উনি ওনাদের অফিস শেষ, ওনারা একটু জরুরি কথা বলবে তোমাদের সাথে, তাই না? একটু কথা বলে না, দাঁড়ান 1 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই স্যার তো একবার ক্লাসরুম থেকে স্বাগত জানিয়েছে, আমিও জানাচ্ছি বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে স্বাগত। এবং রাত 9টা বাজলো, শুভরাত্রি বলাই যায়, যদি আরো দেরিতে আগে ভাগেই বললাম। আচ্ছা, আমি মূলত হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যে আমাদের সার্ভিস, জানি আপনারা ভালোভাবে বলবেন না, তবু একটু জানতে আসলাম। আমি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আপনাদের প্রতিনিধি হিসাবে বিদ্যাবাড়িতে আছি। আপনাদের কি চান, কি চাওয়ার, আপনাদের কি কি দরকার, স্যার কেমন পড়াচ্ছেন, স্যার ভালো পড়াচ্ছেন কিনা, দেন হচ্ছে আহ, আপনাদের টাইম মতো পরীক্ষা দিচ্ছেন কিনা, ওভারঅল সবকিছু নিয়েই কথা বলার জন্যই মূলত আপনাদের কাছে আসছি। হ্যাঁ, আর আপনারা হচ্ছে আহ, আপনাদের সার্ভিস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যে কোনো মতামত, আপনার কিভাবে স্যার যেভাবে পড়াচ্ছেন সেভাবে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, এগুলো নিয়ে খুব খুব হচ্ছে একদম মোটামুটি হচ্ছে খুব একটা, মানে আমি আপনাদের কাছ থেকে একটা ধারণা নিতে চাচ্ছি। যদি আপনারা বলেন ওকে ফাইন, এভরিথিং ওকে ওকে, কোনো সমস্যা নাই, তাহলে আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে স্যার আমার ওই ব্যাচের স্টুডেন্টরা খুব ভালো ফিডব্যাক দিয়েছে, তাহলে আপনাদেরকে নিয়ে আমার আর এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না। আমি কয়েকজনের সাথে কথা বলবো, আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, এই যে অর্জিতা আপু আছেন,
তারপরে হচ্ছে মোহাম্মদ আছেন, পরেরটা দেখতে পাচ্ছি না। মিতা মণ্ডল আছেন। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? এই তো বেশ। বাকিরা কোথায়? ওরা ওরা সব ভিডিওতে থাকবে, আজকে বলা আছে। কই বাকিরা কোথায়? যারা ফাইন, কবির ভাই, ফারজানা ইয়াসমিন মনে হয় আমাকে আগে থেকে চিনে। ওদেরকে জিজ্ঞেস করেন ওদের টিচার কেমন, ভালো না খারাপ। এই কোথায় গেল? ওকে, ভাল লাগছে সবাইকে দেখে। এই যে পোকো M20। কেন ভাই আপনাদের কি এই যে আকিকা করে বাবা মা আমাদের এত সুন্দর নাম দেয়, একটা ক্লাসে আমি জয়েন করব যেখানে আমার পরবর্তী জীবনের রিজিকের ব্যবস্থা হবে, সেখানে কি আমার মাথায় এই সেন্সটুকু আসে না যে আমি একটু সুন্দর করে আমার নামটা লিখে স্যার আমার নামটা ধরে ডাকতে পারে? তারপরে যে ইনফিনিক্স স্মার্ট, এগুলো চেঞ্জ করে ফেলবেন। যাই হোক, অর্জিতা আপু, আমি বেশি সময় নিব না, আমি সর্বোচ্চ 5 মিনিট সময় নিব। ওভারঅল ফিডব্যাক বলেন, স্যার হ্যাঁ, কেমন পড়াচ্ছেন? স্যার আমার পাশে আসে বলে স্যার ভালো বলার দরকার নাই বা খারাপ বলার দরকার নাই। আপনার কাছ থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার যেটা মনে হবে সেটা বলবেন। আহ, সর্বপ্রথম স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ স্যার কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন এবং ব্যক্তিগতভাবে আমার স্যারের পড়ানো খুব ভালো লাগে। আমি তো কিছুক্ষণ আগে এসে দেখলাম যে স্যার একদম রেগে যাচ্ছে যে আমি এই সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট নিব না। না এটা না, হয় কি, ও এটা হয় কি, যখন এটার মধ্যে আমাদের শোনেন, দিন শেষে উনি যে এত পরিশ্রম করছে কেন? আপনারা নিশ্চয়ই ওনার আপনজন কেউ না, আপনজন হ্যাঁ কেউ হ্যাঁ কেউ না, রক্তের কেউ না। কিন্তু দিন শেষে দেখুন, একজন স্যার যখন ভাবে আপনাকে নিজের সন্তানের মতো করে ভাবে, উনি তো প্রতিষ্ঠিত একজন মানুষ, তো উনি তো জানেন যে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয়। তো এইভাবেই কিন্তু আপনাদের গাইডলাইন দিচ্ছে। আর এটা যদি কেউ হ্যাঁ, অন্যভাবে নেন, অবশ্যই। আর আরেকটা জিনিস, স্যার খুব কষ্ট পেয়েছে আপনার গ্রুপে দুজন ব্যক্তি শুধুমাত্র, তারা নানান রকম বাজে লেখা লিখছেন স্যারকে নিয়ে, হয়তোবা তারা স্যার সম্পর্কে জানেনও না। আর হ্যাঁ, আপনি অবশ্যই মন্তব্য করবেন, তবে সেটা যেন কষ্টদায়ক না হয়, সেটা ভেবে চিন্তেই মন্তব্য করতে হবে। আর আপনারা যারা হচ্ছে, আমি দেখলাম যে আপনারা এখনো অনেকেই অ্যাসাইনমেন্ট দেননি, আপনাদেরকে আমি স্টেট কার্ড বলে দিচ্ছি অ্যাজ এ বিদ্যাবাড়ির হচ্ছে এডমিন প্যানেল হিসাবে। এরপর থেকে আপনারা যদি পরপর 3টা এক্সাম মিস করেন এবং 2টা ক্লাস না জানিয়ে মিস করেন, তাহলে আপনাদের ভর্তি বাতিল করা হবে। সমস্যা থাকতে পারে আপনি জানান, সার্ভিস নাম্বার আছে, সেখানে মেসেজ দিন যে স্যার আমার আজকে ক্লাস আছে। মান্থলি রুটিন আপনাদেরকে দিয়েছি না অর্জিতা আপু? হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করে রেখেছেন? হ্যাঁ সে অনুযায়ী তো আমি যেদিন উপস্থিত হতে পারবো না, সেটা আমি অবশ্যই স্যারকে হ্যাঁ দরকার হলে একটা মেসেজ করব, কিংবা আমি সার্ভিসে জানাবো স্যার আমার এই কারণে আমি আজকে ক্লাসটা, এগুলো হলে হবে না। এগুলো আপনারা হ্যাঁ আবার অন্যভাবে নিতে পারেন, তবে আমি বলে যাচ্ছি, আপনাদের ব্যাচটাকে আমি নোট করেও রেখেছি, যদি আপনারা হ্যাঁ, আমি পরপর 2টা আমি ক্লাস 2টা প্রত্যেকটা এক্সাম মিস ক্লাসে করলে স্যারের জয়েন করি। আপনাদের ভর্তি বাতিল হবে, না হলে 1,000 টাকা জরিমানা দিয়ে ক্লাসে আসতে হবে। এটা করলে কেমন হয় আপনারা সবাই বলেন, কমেন্ট করেন দেখি। না, একদম সিরিয়াসলি বলছি। আপনি আমাদের কাছ থেকে সবকিছু নিচ্ছেন, কিন্তু আপনাকে তো পড়তে হবে। দিন শেষে আমরা কিন্তু আপনার ভালো চাই, আপনারা আমাদের ভালো না চাইতে পারেন, কিন্তু আমরা কিন্তু আপনার ভালো চাই। আপনাকে ভালো করলে আমরাও লাভবান হব, আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনার পরবর্তী যারা কোচিং করবে কিংবা হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন নিবে, আপনি নিজেই বলবেন যে আমি ওখানে পড়ে প্রতিষ্ঠিত হয়েছি, চাকরিটা পেয়েছি, তোমরা ওখানে যাও। বিকালে অনেকেরই সমস্যা আছে, এই যে দেবাশিস বিশ্বাস, ওইভাবে হবে না। কারণ এখানে যদি আরেকটা সময় ক্লাস দেই, তখন 8-10 জনের সমস্যা হবে। তো এইটাই ফিক্স টাইম আপনাদের, রাত 9টায়, 8টায় মাঝে মাঝে হতে পারে, কিন্তু আপনাদের রাত 9টায় হবে ক্লাসগুলো, ফিক্সড। ওই সময় স্যার রিল্যাক্সে পড়াবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর 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 কোনো কিছু, বিদ্যাবাড়ি সার্ভিস, তারপর হচ্ছে ওভারঅল কোনো কিছু, কারো কোনো কিছুর অভিযোগ আছে? অভিযোগ শুনতে চাচ্ছি, কোনো অভিযোগ, হুম, স্যার এরকম করলে ভালো হয়। বুঝছি, কোনো সমস্যা নাই। ওকে, মিতা মণ্ডলের সাথে কথা বলে শেষ করি, উনি খুব মন খারাপ হয়ে আছে মনে হয়। মিতা মণ্ডল, আসসালামু আলাইকুম। মিতা মণ্ডল, আপনার ওখানে হচ্ছে আনমিউট করে কথা বলতে হবে, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনার কথা শুনতে পাচ্ছি না। আবার আনমিউট করেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি।
আচ্ছা, আলামিন ইসলাম আছেন? আলামিন ইসলাম হ্যান্ড রাইজ করেন তো। আলামিন ইসলাম হ্যান্ড রাইজ করেন। আপনি একটা কমেন্ট করেছেন তো, আপনার সাথে কথা বলা দরকার। আলামিন ইসলাম আছেন? নেই? কেন ভাই তাহলে কমেন্ট করলেন? আপনাকে আমি ডাকছি, আপনাকে পাচ্ছি না, আপনি একটা কমেন্ট করে বসলেন, কিন্তু আমি তো আপনাকে পাচ্ছি না। কি কমেন্ট করছে রেস্টুরেন্টে জানাই দেন, সবাই জানো কমেন্টে। হ্যান্ড রাইজ করেন আলামিন ইসলাম। ওদের গল্প বেশি হয় পড়ার থেকে। হ্যাঁ হ্যাঁ, কি গল্প? আলামিন ইসলাম মনে হয় লিখেছে যে পড়ার থেকে গল্প বেশি হয়। কি গল্প করতেছি ভাই? কাজের কথা বলতেছি। আপনাদের কিছু লাগবে কি লাগবে না? আপনাদের এক্সাম দরকার, আপনাদের মডেল টেস্ট দরকার, আপনাদের ওভারঅল অন্য কিছু দরকার? জীবনে তো অনেক সময় নষ্ট করলেন, এখন তো 35 বছর বয়স চলে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কি আপনি একটা মেসেজ করেছেন, কি হয়েছে বলুন তো? গল্প আসসালামু করছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা গল্প করছি এমন? কথাটা আহ, স্যার কথাটা ওইভাবে নিয়েন না। আমি বলছি, আমি এবার সংক্ষিপ্ত বলছি তো, হয়তো আপনারা খারাপ ভাবে নিচ্ছেন। মানে আমাদের ওই স্যার খুব ভালো পড়া, তবে স্যার যদি আমাদের 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস নিয়ে অনেক পড়া পড়ে তো, কারণ স্যারের কথাগুলো স্পষ্ট। এদের জন্য 1.5 ঘন্টা ক্লাস হলে আমাদের স্যারে কিছু প্রশ্ন যদি স্কিপ করে, স্যার ওগুলা প্রশ্ন যদি পড়া আমরা বুঝতাম, কারণ স্যারের কথা অনেক মনে থাকে। তো আমরা সবগুলা প্রশ্নে আমাদের পড়া আছে, তবে স্যারের যদি ওই প্রশ্নগুলা বলাই দেয়, মানে একটু পড়ায় দেয়, তাহলে আমাদের আরো সুন্দর হবে। এর জন্য স্যার এটা গল্প না বলতে যে এরকম গল্প হয় না আর কি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, স্যারের আপনাদের যতদিন কোর্সটা চলবে সার্ভিস থেকে কেউ আসবে না, টানা ক্লাস শেষ করে দেই। আপনাদের কোনো সলভ ক্লাস দেওয়ার দরকার নেই, কারণ আমরা সলভ ক্লাস কেন দিচ্ছি, মনে হচ্ছে যে আপনাদের হচ্ছে আমরা গল্প করতেছি ক্লাসে, আপনার একটু সময় লস হয়েছে, সলভ ক্লাস দেই। কোনো সমস্যা নেই, প্রতিদিন ক্লাস হবে আপনাদের, ক্লাস শেষ হলে ব্যাচ শেষ। এমনটা করা যায় না? যেমন স্যার স্যার যেমন আমাদের, যেমন আজকে স্যার 20টা প্রশ্ন পড়াবে বা 10টা প্রশ্ন পড়াবে, স্যার ইচ্ছে করলে 10টা প্রশ্নই হাত বুলাইতে পারবে। স্যারের মতো আর করে যদি স্যার পড়াবেন। ইচ্ছা শোনেন না করে স্যার, যদি ভাই আপনাকে 40 মিনিট থামিয়ে দেই, পড়ায়, তাহলে ধরুন আপনাকে থামিয়ে দেই, এই যে আপনি যে 5টা এখন প্রশ্ন প্রশ্ন বা করছেন 6টা না, প্রশ্ন স্কিপ হয়ে গেল, এই যে শেষ আপনি হয়ে যে গেল, এখন বলতেছেন, আমরা হয়তো ওখানে নিজে পড়ে বুঝলাম না। বুঝতে পেরেছি। আপনি এখন একটু আমি বলি, আসলে স্যার তো আপনার মতো করে পড়াবে না, বলেন। স্যার স্যারের মতো করে পড়াবে, ঠিক আছে? স্যার স্যারের মতো করে পড়াবে, এবং স্যার যেভাবে পড়াবে আপনাকে ওইভাবেই পড়তে হবে, ঠিক আছে? কারণ স্যার এখানে এসে এমন জিনিসগুলো পড়াচ্ছে যেগুলো আপনাদের পরীক্ষা আসার মতো। আর স্যার সব সব পড়াতেই পারবে না। আচ্ছা ভাই দেখি একটু বিচারও নাজমা স্যার, করতেছি না। আপনাকে ইয়া করে দেন, আর এই যে এনার সাথে একটু কথা বলে দেন তো, দাঁড়ান। তো সার্ভিস, এই যে আহ নুরানি আক্তার হ্যান্ড রাইজ করেন। নুরানি আক্তার হ্যান্ড রাইজ করেন। আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, হ্যাঁ, কারণ একটু কথা বলা দরকার আপনাদের সাথে। এই যে নুরানি আক্তার দ্বিতীয়, ওনাকে একটু কথা বলার সুযোগ করে দেন তো। স্যার আসসালামু আলাইকুম, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আপনি কোন ব্যাচে ভর্তি ছিলেন? স্যার। আমি হচ্ছে 18তম ব্যাচে ভর্তি হয়েছি। কি খারাপ আমাদের সার্ভিস হচ্ছে পেয়েছেন বলেন? হচ্ছে ক্লাস তো আমি তো অনেকদিন আগে ভর্তি হয়েছি, 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু রিসেন্ট হচ্ছে ক্লাস শুরু হয়েছে। তো আপনাদের যোগাযোগ করলে আপনারা কোনো কিছু বলেন না, কিছু গ্রুপে অ্যাড করার কথা আপনি বলছিলেন যে আপনার নাম্বারে নক দেওয়া, আমি এখন পর্যন্ত নক দিয়ে রাখছি, আপনি দেখেন না। কত পরে আমি নাম্বার? যে ভাইয়ার মাধ্যমে ভর্তি হয়েছি কত ওনাকে নাম্বার? নক দিলাম, উনি কত নাম্বারে যোগাযোগ করেছেন? 41 41 না 42 এটার মধ্যে হবে, আপনি মধ্যে বলছিলেন। না, শিওর হয়ে দাঁড়ান বলেন, আমি আমি তো দেখছি। দুইটার একটাও চালাই না। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, আমি দাঁড়ান তো আমি দুইটার বলতেছি। একটাও চালাই না, আমি 43 চালাই। একটু কিন্তু কথা আপনি বলে, মনে হয় এটাই বলছিলেন, একটু 41-এর একটু কথা। একটু কথা বলা দরকার। শুনেন আপু, আপনি কেয়ার ল্যাব ক্লাস করেছিলেন? 18-19-এর এমআই প্রধান মুকুল স্যার নিজেই কেয়ার ল্যাব নিয়েছিলেন, সেখানে যুক্ত ছিলেন। ভাইয়া আমি পরে গ্রুপে অ্যাড হয়েছি, আমি এই হচ্ছে জন্য যে আপনি ভাইয়ার এই মাধ্যমে জন্য ভর্তি আপনি এই হয়েছি। কমেন্টটা করলেন হুম। যে বিদ্যাবাড়ির এই বাসের সার্ভিসটা ভালো, বাকি বাসের সার্ভিসটা খারাপ। আপনাদের জি একটা কেয়ার, ভাইয়া, আমাদের একটু একটু আমি বলি, 18-19। একটু বলি, জি বলেন, জি আঠারো বলেন। উনিশ নাম্বার ব্যাচে যতগুলো ক্লাস হয়েছিল সকল ক্লাসগুলো ফ্রি করে দেওয়া হয়েছে, এবং নতুন করে রুটিন দেওয়া হয়েছে, সেই রুটিন অনুযায়ী আপনারা লেকচার 1 থেকে আবার লেকচার পাচ্ছেন। এই আপনাদেরকে যে আমরা 2 মাস হ্যাঁ পড়ালাম,
আপনাদেরকে যে আমরা 2 মাস পড়ালাম সেটা কিন্তু ফ্রি করে দিয়েছি, সেটার স্যার জন্য 2 মাস পড়ার নাই, মাত্র 2-3টা ক্লাস হয়েছিল আগে, তাও আপনারা ছেড়ে ছেড়ে ওইভাবে ক্লাস হয় নাই। রোজার মধ্যে শুধু একটা ক্লাস হয়েছে, গণিত ক্লাস এরপর নিছিল আপনার হচ্ছে রোজার আইফ স্যার মধ্যে একটা নিছিল। ক্লাস হয়েছে, এরপর তো আপনাদের ঈদের ছুটি জি হয়েছিল জি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঈদের পরে আপনার হচ্ছে, ঈদের পরে মনে হয় একটা ক্লাস হয়েছে, তারপরে আর কোনো খবরই মনে নাই। হয় বলা যাবে আপনার না, রুটিন গ্রুপেও আমার নক কাছে দিলে। আছে। মনে হয় বলা যাবে না, রুটিন আমার জি কাছে আছে। আপনি ক্লাসে ছিলেন না, উপস্থিত ছিলেন না, আর আপনি বড় কথা কেয়ার লাইফে আপনি যুক্ত ছিলেন না। আপনাদের 18-19 নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সরি হ্যাঁ সেটা তো আপনারা, ভাইয়া আমাদের তো জানতে হবে, আমার জানতে হবে, আমি না জানলে কিভাবে করব? আপনি আমি কেয়ার লাইফে আগে কেন যেটা যুক্ত ক্লাস হননি? করছি আমার ফোন, ভাইয়া আমার ফোনে এসএমএস আসছে আপনাদের ওখান থেকে, আমি তো বলি নাই, আমি অভিযোগ করি নাই, না কিন্তু না, আমার ফোনে অভিযোগ এসএমএস আসে নাই, আমি আচ্ছা কোনো আমি গ্রুপে ক্লিয়ার অ্যাড করি, হই নাই, শোনেন, কিভাবে আমি ক্লাস করব? অভিযোগ করতে হবে, যদিও এটা এই ব্যাচে বলা ঠিক না, কারণ এটা 18-19 নম্বর ব্যাচ না। আপনাদের ব্যাচে বলা উচিত, আপনাদের 18-19 ব্যাচকে কম্বাইন করা হয়েছে, সেটা ঠিক আছে, হ্যাঁ, সেখানে সে নতুন। ওখানে কথা বলার আমি সুযোগ পাই নাই, সেজন্য আমি এখানে বলছি আর কি। এখন আপনি শুনেন ভাইয়া আমার আমি তো কথা, এই ব্যাচ নিয়ে এখন কোনো আপনি অভিযোগ করি শুনবেন নাই আমার আমি। কথা, হ্যাঁ বলেন, আমি শুনতেছি, ভালোভাবে শুনেন। বলেন। আপনাদের যে 2টা ব্যাচ আছে, সেই 2টা ব্যাচকে একটা ব্যাচ করে প্রথম থেকে ক্লাস দেওয়া হয়েছে। আপনি ওই ব্যাচে, কম্বাইন্ড ব্যাচে যুক্ত হবেন, আর হয়ে আপনি আপনার হচ্ছে নুরানি আক্তার, আপনার পরবর্তী যে ক্লাস হবে সেখানে আমি আপনার সাথে কথা বলবো। আর আপনাদের ওখানে ডিসিশন হয়েছে, আপনারা সবাই মতামত দিয়েছেন যে স্যার আমরা খুব খুশি হয়েছি, আমাদের একদম একদম শুরু থেকে আবার ক্লাসগুলো হচ্ছে। হ্যাঁ, আর আমরা আমরা জানি তো আমাদের কোন ব্যাচগুলো খুব ঝামেলা করে কিংবা কোন ব্যাচগুলোতে খুব ঝামেলা হচ্ছে, আমরা সেটা ধরে ধরে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আর আপনাদের এই ব্যাচটা হচ্ছে 11 থেকে 20 গ্রেডের 6 মাসের, কিন্তু আমরা সেটা আরো বেশি দিন সময় ধরে পড়াবো। এবং আমরা তো চাই না, আপনার টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাকে কেন আমি খারাপ সার্ভিস দেবো? বরঞ্চ আমি আর আপনাকে বেশি সার্ভিস দেবো, যাতে করে আপনার মনে হয় যে বিদ্যাবাড়ি অনেক ভালো সার্ভিস দিয়েছে, ঠিক আছে? যাই হোক, আপনি হয়তো বা কেয়ার লাইফ ক্লাসটা করেননি, তো এই জন্য আপনার ভিতরে একটা ভুল ধারণা ঢুকেছে। আপনি কেয়ার লাইফটা যদি করতে পারতেন তাহলে ভালো হতো। আর আপনি আরেকটা হচ্ছে বলেছেন যে আপনার সাথে কথা বলা হয়নি, এরকম আছে কয়েকজন আপনাদের ব্যাচে, 5-7 জন আছে, তাদের সাথে তাদের ফেসগুলো আমরা চিনি এবং তাদের নামগুলো খুব মোটামুটি ভালোভাবে জানি। আমরা ধরে ধরে কাজ করছি। আপনার আপনার নাম আপনি যে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার যে প্রতিনিধি আছে আমি ওনার সাথে কথা বলে সেই নাম্বারটা বের করে আপনি কবে হোয়াটসঅ্যাপ করেছেন এবং কেন রিপ্লাই দেওয়া হয়নি ওদের সেটা কাছ নিয়ে থেকে কথা শেষ বল। হয়ে গেছে? না, ওদের কাছে আবার প্রথম থেকে ক্লাস দিয়েছি, তাহলে শূন্য ওর থেকে। সমস্যাটা শুনে একটু লিখে দেন না। এই হুম। নুরানি, একটু বলো তো তোমার কি সমস্যা একটু। না না, ওনাকে ওই যে গ্রুপ, আপনি ওই যে 41-এ হোয়াটসঅ্যাপ করেন, আমি আপনাকে ওখানে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, 41 একটু অ্যাড করে দেন। 41-এ আবার হোয়াটসঅ্যাপ করেন। আপনি যে বললেন যে আপনি বলেছেন আমি 41-42 চালাই না, আমার কাছে 43 নাম্বার থাকে। আপনি যদি আমাকে 43-এ ফোন দিতেন, আপনি কাজ করবেন আজকে না কালকে ঠিক 12টা 10 মিনিটে, আমি তো 12টায় অফিস আসবো, 12টা 10 মিনিটে আপনি আমাকে ফোন দিবেন 843 নাম্বারে। আমি আপনার সমস্যাগুলো শুনে শুনে সমাধান করে দেবো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এই ব্যাচের মোটামুটি সবকিছু ঠিক আছে। আর আরো আপনাদের দুজন কথা বলবে, যে সাদিক কথা বলবে। দেন তো, ওই যে সাদিক কথা বলবে, সিদ্দিকুর রহমান। সাদিকুর রহমান। সাদিকুর রহমান, হ্যাঁ সাদিকুর রহমান ভাই বলেন। কি শুনতে পাচ্ছেন? জি একদম শুনতে পাচ্ছি স্যার, বলেন। আচ্ছা, স্যার তো আসলে আমাদেরকে ভালো পড়াচ্ছেন, এই তাছাড়া ব্যা- স্যার আমরা অনেক এই অসুস্থ আছেন। ব্যাচেরই কথা বলবো শুধু, ঠিক আছে? এখন যে জি ব্যাচ অবশ্যই। বলছি এই ব্যাচেই কথা বলবো, হ্যাঁ, কারণ নাহলে অভ্র বাকিরা স্যার তো বিরক্ত আমরা হবে। সবাই জানি উনি অসুস্থ আছেন, তার মধ্যে হচ্ছে আমাদেরকে পড়াচ্ছেন, এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা। আর হচ্ছে যেহেতু আমাদের একটা জিনিস বোঝা উচিত, যেহেতু হচ্ছে এটা আহ একটা প্রিপারেশন চাকরি, সেক্ষেত্রে অনার্সের মতো করে তো আর স্যার পড়াতে পারবেন না। জি স্যার হচ্ছে একটু শর্ট করে বা বেছে বেছে গুরুত্ব বিষয়গুলো পড়াবেন। কারণ আমরা যদি এভাবে আশা করি যে আম, স্যার অনার্সের মতো করে সব টপিক ধরে ধরে পড়াবেন, এটা তো সম্ভব না আসলে। রাইট, কারণ স্যার পড়াবে যেগুলো পরীক্ষায় আসবে ভাই, আপনার তো হ্যাঁ পুরো হ্যাঁ হ্যাঁ, বই পড়াবে না স্যার। স্যার এমন টপিক গুলো পড়াবে যেগুলো থেকে আপনি 100% না হলে 60-70% পরীক্ষায় হুবাহু কমন পাবেন। স্যার অনেকবার ক্লাসে বলছেন যে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে চাকরি প্রস্তুতি। তো অনার্স এর মতো করে চিন্তা করলে তো এখানে হবে না, আর অনার্সের সাবজেক্ট অনেক বেশি ছিল, ওইগুলো তোমাদের বুঝতে এখানে পারছি। পড়তে হচ্ছে না। তো যেগুলো পড়তে হবে শুধু ওইগুলাই স্যার পড়াবেন। আমরা চাচ্ছি যেন স্যার যা হ্যাঁ, পড়াচ্ছে চাকরির ওগুলোর মধ্যে। পড়াটাই তো তাই, চাকরির পড়াটাই তো তাই, হ্যাঁ আমি হ্যাঁ, সিলেবাস সম্পর্কে জানবো এবং যে সিলেবাস অনুযায়ী আমার পরীক্ষায় হুম, প্রশ্ন আমি মার্কস পাবো, সেই সেই টপিক গুলো আমি ক্লিয়ার করে যাব। বিষয়টা তো স্যার তাই। এভাবে পড়াচ্ছেন স্যার, আমাদের ঠিক আছে, ভালো লাগছে। ওকে ঠিক আছে, তাহলে পরীক্ষা তো স্যার নিয়ে নিবে সবকিছু। আর হচ্ছে আনিকা, আনিকার সাথে কথা বলি। স্যার কিন্তু এমনিতে অনেক অসুস্থ, তবুও স্যার আপনাদের কথা চিন্তা করে আমরা রিকোয়েস্ট করেই স্যারকে বলছি স্যার আপনি একটু রেস্ট নিয়ে নিয়ে ক্লাস নেন।
হ্যাঁ, তবু স্যার কখনো ওইভাবে আপনাদের মনে হয় না ক্লাসে বলে যে আমি একটু অসুস্থ, আমি একটু পাশে বসি, তোমরা এটা করো সেটা করো। স্যার স্যার স্যারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে বেস্ট যে ডেলিভারি দেওয়ার জন্য। ঠিক আছে, আনিকা, আপনার সাথে কথা বলে শেষ করব, বাকিরা অনেকে বিরক্ত হচ্ছেন। আসলে আপনারা বিরক্ত হবেন না, মাঝে মাঝে প্রায় আপনাদের সাথে আমার কথা হবে। হ্যাঁ, যেহেতু আপনাদের দায়ভার আমার কাঁধে এসে পড়েছে, তো আপনাদের ব্যাচটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করাটাই হবে আমার কাজ। খুব ভালো লাগছে। ঠিক আছে, আনিকা বলেন। আসসালাম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার বাবুও আসসালামু বলছে, আপনিও আলাইকুম। বলছেন, ভালো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, স্যারের ক্লাস নিয়ে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি অভিযোগ করার মতো আমার মনে হয় না কোনো অপশন আছে। স্যারের সাধ্য মতো দিচ্ছে আর আমরা আমাদের সাধ্য মতো সেটা রিসিভ করতেছি। আসল সমস্যা হতে পারে ব্যষ্টিক অর্থনীতিতে। এখন তখন জানি না যে স্যার কিভাবে সার্ভিস দেবে আর আমরা কতটা নিতে পারবো। এখন আমার কথা হচ্ছে যে আপনারা ক্লাস দিয়েছেন 25টা, ব্যষ্টিক অর্থনীতি যেহেতু একটু হার্ড, আমাদের একটু ওইটা রিসিভ করতে প্রবলেম হতে পারে, বুঝতে ক্লাস প্রবলেম তো হতে পারে। 25টা না, সেই ক্লাস ক্ষেত্রে তো কি আমাদের 15টা। কোনো subject একটা দেওয়ার ক্লাস তো 15টা। মানে টোটালি যখন কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে, তো টোটালি বোধহয় আমি তাহলে ভুল বলছি হয়তো। তো স্যারের ক্লাসটা এতটাই ভালো লাগতেছে আমার, মানে আমার আসলেই মনে হয়েছে কোনো আচ্ছা, অভিযোগ আপনাদের করার মতো সলভ কোনো ক্লাস দেওয়া হবে, সুযোগ। জান। আপনাদের 3 হ্যাঁ থেকে হ্যাঁ 4টা সলভ ক্লাস দেওয়া হবে, হ্যাঁ, ওকে। কারণ অর্থনীতি তো আমি নোট করে রাখছি, সমস্ত আপনাদের কিছু আসলে। আপনাদের 3 থেকে হ্যাঁ, 4টা সলভ ক্লাস দেওয়া হবে। যাক আলহামদুলিল্লাহ, স্যারকে তাহলে আমরা আর একটু বেশি সময় পাবো আর কি হ্যাঁ, জ্বালাতন অবশ্যই করার দেওয়া হবে, জন্য। অবশ্যই দেওয়া হবে, ক্লাস দেওয়া হবে, কোনো সমস্যা নেই। শোনেন, বিদ্যাবাড়ি আপনাদেরকে নিয়ে কাজ করে, আর দু একজন এরকম থাকবে যে আমাদের নামে অভিযোগ করবে, তাদের মন আপনি কখনোই জয় করতে পারবেন না। আপনি আপনার পরিবারের কি সব সদস্যের মন জয় করে থাকতে পারেন? থাকে না দু একটা। যেমন আমার আমার নিজের আছে। আমাদের পরিবারকে দিয়ে যদি দেখি, একজনকে যদি আপনি একটু ভালোভাবে দেখেন, আরেকজনকে দেখেন, সেখানেই নেগেটিভ বের হয়। তো প্রতিটা জায়গায় পজিটিভ নেগেটিভ মিলেই থাকবে। আমরাও যে খুব একদম ভালো করি তাও না, আমরাও ভুল করি। সেটার জন্য যদি আমরা ভুল করি, সার্ভিস থেকে কোনো ভুল হয়, আমি এসে নিঃসন্দেহে আপনাকে বলবো যে আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সরি। এটা বললে আমার কখনো খারাপ লাগবে না। ভুল করেছি, ক্ষমা চেয়ে নেবো বা সরি বলবো, এটাই স্বাভাবিক। তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, অ্যাজ এ আপনারা হচ্ছে যখন একজন টিচারের সাথে কথা বলবেন, খুব সুন্দরভাবে কথা বলবেন, একদম যাতে করে স্যার কষ্ট না পায় বা স্যারকে আঘাত করে কোনো কিছু বলবেন না। এটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। আর সবাই ভিডিও কলে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ওই ফিলটা থাকবে যে আমার হোম টিউটর আমাকে পড়াচ্ছে। আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবারও দেখা হবে। তাহলে আমি হচ্ছে স্যারকে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের যাত্রাটা অনেক সুন্দর হবে এবং ইনশাল্লাহ আপনারা সফল হবেন। স্যারের প্রশ্নগুলো দিয়ে দে, পড়াবো যে ওই টপিকের স্লাইডটা নিয়ে আসছে। সরি স্যার। ভিডিওটা অফ কর না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভিডিওটা ইয়েটা অফ করে দে, স্লাইডটা দিয়ে দে ওদের।
এটা দিছিস? ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? তোমরা হাত উঠেছিল এ ভাই, কথা বলার আগে বলো। আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি আজকের ক্লাসে আমরা সবাই আনমিউট করে দেয়, আমি একটু কথা বলে নিই। আনমিউট করে দে। তো কয়েকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে ওই আমি কয়েকটা কমেন্ট দেখলাম এখানে। একজন বলছো যে স্যার আমাদেরকে হ্যান্ড নোট করে দিলে ভালো হয়। আমি এই জিনিসটা শুরু থেকে আমার সব ব্যাচেই বলছি, হ্যান্ড নোট সবাই করে দিবে না তোমাকে। পুরা একটা অর্থনীতির হ্যান্ড নোট করে দেওয়া মানে, এটা যদি তুমি নিজে প্রাইভেট পড়াইতা কাউকে, এটা কি করে দিত? হ্যান্ড নোট করে দেওয়াটা সম্ভব না। বিদ্যাবাড়ির টিমে 32 জন মেম্বার আছে, হলো R&D সেকশনে কাজ করে, ওদের প্রচুর কাজ আছে, কেউ তোমাকে হ্যান্ড নোট করে দেবে না। তোমার প্রশ্ন তোমার মতো করে পড়তে হবে। যেমন আমি আম, ওকান বিধি নিয়ে দিছি আমাদের গ্রুপে। তো আমাকে স্টুডেন্ট কয়েকজন পার্সোনালি মেসেজ করছে, স্যার ওকান বিধি তো আমি ওই বই থেকে এভাবে পড়েছি, আপনারটাই পড়বো না ওইটা পড়লেই হবে? আমি বলছি ওইটা পড়লেই হবে। মানে যেটা তোমার পড়া আছে সেটা আবার পড়ার দরকার নাই তো, একই জিনিস তো, শুধু শুধু কেন তুমি সময় নিবা? কেমন? এটা গেল একটা বিষয়। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছো যে ক্লাসে, আলামিন অবশ্য খারাপ কথা বলে নাই, ওর কথা হয়তো সার্ভিস বুঝতে পারে নাই, যে গল্প গল্প বলতে কি আলামিন একটানা পড়ানো সম্ভব না। আমি দোয়া করি আল্লাহর কাছে খুব করে, তোমার জন্য খাস দিলে আমি দোয়া করছি আল্লাহ তোমাকে টিচার বানাক। তুমি ক্লাসে যাবা 2 ঘন্টা, তুমি ডায়াসে দাঁড়ায় একটানা পড়াবা, কোনো কথা বলবা না, শুধু পড়াবা, তোমার স্টুডেন্টরা ক্লাস ছেড়ে চলে যাবে। একটানা পড়াইলে মানুষের কাছে বিরক্ত লাগে। একটানা মানুষ কোনোদিন মানুষের ব্রেইন রিসিভ করতে পারে না, রিসিভ করতে পারে না। তোমরা যারা জানো না তাদের জন্য বলি, আমি 12 ইয়ার্স, গত 2 বছর ধরে, করোনার পর থেকে আমি করি না, 12 বছর আমি টিচার ট্রেনার ছিলাম, মানে যারা টিচার হবে ওদেরকে ট্রেনিং দিব, 12 বছর আমি এটা করছি। সো এই জন্য একটানা মানুষের ব্রেন রিসিভ করতে পারে না কোনো কিছু। একটানা যদি কোনো কিছু বলো, মানুষের ব্রেন রিসিভ করতে পারে না। সেজন্য মানুষকে পড়ানোর সময় মোটিভেট করতে হয়, মানুষকে পড়ানোর সময় গল্প স্টোরি বলতে হয়, সেটা পড়া রিলেটেড বলতে হয়, তাহলে মানুষের ভালো করে। আর আজকে যে বিষয়টা বলছি, এগুলা সবাই তোমাদের অসংখ্য SMS তোমরা আমাকে করছো, অসংখ্য SMS বলছো, এটা একটা ক্লাসে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? একটা ক্লাসে অ্যান্সার দিয়ে দিয়েছি, কারণ ধরো এখন তো তোমরা অনেকগুলা সামষ্টিক অর্থনীতি শেষ পর্যায়ে আসো, ব্যষ্টিকটা একটু কঠিন, আমরা সবাই জানি, ব্যষ্টিকে আমাদের একটু গুরুত্ব দিতে হবে বেশি। সো দেখো, আমি কিন্তু, তুমি বাংলাদেশের সব কোচিং এ গেলে দেখবা সবাই আগে ব্যষ্টিক শুরু করছে, আমি আগে সামষ্টিক শুরু করছি, কারণ আমার জিনিসটা আলাদা। আমি আগে সহজ দিয়ে শুরু করছি, সহজ দিয়ে শুরু করার কারণে আস্তে আস্তে কঠিনের দিকে যাইতে তোমার এখন আর ভয় হবে না, অনেক জায়গায় তোমার কনফিডেন্স লেভেল আপ হবে। ক্লিয়ার কিনা? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো নোটের বিষয়টা, প্রথম থেকে আমাকে অনেক মেসেজ করতেছো, অনেক কিছু লিখতেছো, নোট দিব না, স্পষ্ট নোট আমি দিব না। যেগুলো আমার লেখা প্রয়োজন হবে, তোমরা খুঁজে পাবো না, সেগুলো আমি গ্রুপে দিব। বাট তোমাকে নোট করে দেওয়া, ইট কোয়াইট ইম্পসিবল। তুমি অনার্সে মাস্টার্সে 4 বছর জব করে নোট করছো, তুমি কি এটা চিন্তা করো? তাইলে তোমার কোর্স ফি 1500 টাকা না 15,000 টাকা হওয়া উচিত, তাইলে আমরা নোট করে দিব সব। এই কথাটা আমি বলতাম না, আজকে বাধ্য হয়ে 7 নাম্বার ক্লাসে এই কথাটা আমি বলছি, বাধ্য হয়ে বলছি এই কথাটা। তাইলে তোমার কোর্স ফি 15,000 টাকা হবে। একটা জিনিস নোট করতে কি পরিমাণ সময় যায় তুমি জানো? চিন্তা করো এই এই জিনিসটা, এটা অনেক সময় যায়, এটা কেউ করে দিবে না। মানে এই ধরনের রাশ কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হয়ে বললাম। মানে আমি বসে, তুমি স্টুডেন্ট প্রাইভেট পড়াও বাসায়, তুমি কি নোট করে দিবা তারা সবকিছু? সম্ভব? তাহলে তোমার স্যালারি তো আরো বেশি হবে। এই কোর্স ফি তো তোমরা অ্যাডাপ্ট করতে পারবে না। আমরা এমন কোর্স ফি ধরি যাতে সবাই ক্লাস করতে পারে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমার PDF রেডি হয়ে গেছে, ওগুলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমাকে সব নোট করে দিব এই আশা করাটা কোনোভাবেই সম্ভব না, বিদ্যাবাড়ি কর্তৃপক্ষও পারবে না। ক্লিয়ার কিনা? এই জিনিসটা একটু সবাইকে আমি বলে রাখলাম, নোটের বিষয়টা। আশা করি নোটের বিষয়ে এরপরে আর কোনো কথা হবে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, কোনো কিছু আমার বাদ পড়া গেলে বলো। পরীক্ষা সিস্টেম, পরীক্ষা পদ্ধতি, NTRC-র খাতায় উপস্থাপনা, সাজেশন, এগুলো সব বলছি, এরপর আমরা পড়ায় চলে যাবো একটু। আর আরেকটা বিষয়, আজকের ক্লাসটা একটা এডিশনাল ক্লাস, আজকের ক্লাসটা একটা অতিরিক্ত ক্লাস, এটার সাথে পড়াবো আজকের চ্যাপ্টারে অনেক কিছু আগামী ক্লাসে পড়াবো। তো এটা একটা এডিশনাল ক্লাস, গাইডলাইন ক্লাস, সার্ভিস রিলেটেড ক্লাস, এটা বলে দিলাম, এটা কিন্তু একটা এডিশনাল ক্লাস। ঠিক আছে? আচ্ছা, লিখন বলো, লিখন। হ্যাঁ বলো বোন। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার বললাম যে পার্থক্যের যে প্রশ্নগুলা, ওগুলা শখের মধ্যে দিলে ভালো হয় না আপনার পয়েন্ট আকারে দিলে বেশি ভালো ছকের হয়? মধ্যে দিলে নাম্বার বেশি পাবা। আচ্ছা, ধন্যবাদ স্যার। সুন্দর প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন, ভেরি গুড, থ্যাংক ইউ। আনিকা বলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, নামটা বলো ভাই। সিরাজুল? জি স্যার,
হ্যাঁ মোহাম্মদ সিরাজুল বলো। সিরাজুল ইসলাম খান। হ্যাঁ সিরাজুল বলো। স্যার ডাক নাম হচ্ছে আমার মিজান। হ্যাঁ মিজান বলো। মিজান। স্যার এই কয়েকদিন ধরে আমার একটা জিনিসে মাথায় ঘুরপাক খাচ্ছিল, যেটা হচ্ছে এত এত খাতার মধ্যে সবাই তো লিখবে, সবাই 100 নাম্বারের অ্যান্সার করবে, হ্যাঁ কিন্তু আমার খাতাটা কিভাবে স্পেশাল হবে বা কিভাবে লিখলে মানে এটা আলাদা হবে, এই জিনিসগুলো নিয়ে অনেক টেনশনের মধ্যে ছিলাম। বাট হুম। আজকে সেটা ক্লিয়ার তুমি আমাকে হয়েছে। মেসেজও দিছিলে এটা নিয়ে একটা। সম্ভবত স্যার হ্যাঁ একটা ভয়েস পার্সোনাল গাইডলাইন পাঠিয়েছিল। দিয়ে। আমার ভালো মনে থাকে, আল্লাহর রহমতে ভালোই মনে থাকে সবার কথা আমার। মাশাআল্লাহ স্যার, আমি স্যার চিটাগং ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স কমপ্লিট করছি। আমার মনে হয় যে ইকোনমিক্স এর সবচেয়ে গাধা স্টুডেন্টই হচ্ছে আমি। শোনো কেউ গাধা না, আল্লাহ আহ, কখনো নিজেকে, আমার মা একটা কথা বলেন, ইন্না আমালুম এখানে বিন স্যার নিয়ত, আমার বাবা তোমার নিয়তের মাঝখানে উপর সবকিছু নির্ভর করে। তুমি যখন পজিটিভ কথা বলবা তখন আল্লাহ খুশি হয়, স্যার এই জিনিসটা মাথায় রাখবা। একটা আহ সময় স্যার আমার ইচ্ছে আমি ছিল তোমাদেরকে আমি একটা একটা বিষয় ইউনিভার্সিটিতে বলি, টিচার একটা হব, বিষয় বলি ভালো লাগবে। কিন্তু আমার বন্ধু বান্ধবের ব্যাচে, আমার স্কুল ব্যাচে আমেরিকার ইউনিভার্সিটির টিচারও আছে, বিসিএস ক্যাডারও আছে, আমার মতো ব্যাংকারও আছে, আমার মতো টিচারও আছে। আমার স্কুল ব্যাচে চা দোকানদার ফ্রেন্ড আছে, আমার স্কুলে একসাথে পড়ছে, মেট্রিকের পরে আর পড়তে পারে না, সে চা দোকানদারি করে, সেরকম আমার ফ্রেন্ড আছে। তো আমরা চিটাগং আমি যেখানে পড়তাম সেখানে যখন আমি যাই, আমার ওই ফ্রেন্ডের চা দোকানে যখন আমি যাই, তো আমরা সবাই ওইখানে বসে চা খাই ওর ওইখানে। তো ওকে যখনই জিজ্ঞেস করি দোস্ত কেমন আছো, সে তো আমার স্কুল ফ্রেন্ড, একসাথে পড়াশোনা শুরু করছি। হ্যাঁ এখন সে তার হয় নাই, পড়ালেখা করতে পারে নাই, তার বাবা মারা গেছে, বিভিন্ন ইস্যুতে চার, সবসময় এই ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আমার অদ্ভুত ভালো লাগা কাজ করে। আর আমার মোটামুটি মাশাল্লাহ অনেক সিভিয়ার লেভেলের উপরের ফ্রেন্ড আছে, এদের বাড়ি গাড়ি সব হয়ে গেছে, তারপরে এদের মুখে আমি আলহামদুলিল্লাহ শুনি না। আলহামদুলিল্লাহ শুনলে মানুষের বরকত হয়, আল্লাহ খুশি হয়। এই বিষয়টা কেন বললাম, কখনো স্ট্রেস নিবা না মাথায়, সবসময় বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যাদের স্মার্টফোন নাই, অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিদিন নেট কিনতে পারে না, তাদের থেকে আল্লাহ তোমাকে ভালো রাখছে না। যত আলহামদুলিল্লাহ বলবা তত গ্রোথ হবে। নিজেকে কখনো খারাপ ভাববা না সিরাজুল, সবসময় মনে রাখবা তুমি ভালো কিছু করতে পারো, তখন আল্লাহ খুশি হয়, আল্লাহ তোমার এলেম শক্তি বাড়ায় দেয়। এই জিনিসটা মাথায় রাখবা। স্যার আমি এখন আমার আম্মুর স্মার্টফোন দিয়ে ক্লাস করতেছি। গত রমজানে, দ্যাট মিন্স রিসেন্ট রমজানে উমরাতে গেছিলাম, ওখানে আমার মোবাইল ফোনটা হারিয়ে গেছে। হুম। এই আর কি। সবসময় স্যার পজিটিভ দোয়া চিন্তা রাখবেন। করবা, আল্লাহ খুশি হবে। এই জিনিসটা তোমাদেরকে আমি বললাম, অলওয়েজ পজিটিভ চিন্তা করবো। হতাশা আসবে, হতাশা আমার মনেও আসে, হতাশা আল্লাহ মানুষের মনের মধ্যে শয়তান নিয়ে আসে। ওই হতাশাটাকে লা তাহজুন, কোরআনের একটা শব্দ আছে লা তাহজুন, সেখানে বলা আছে তুমি কখনো হতাশ হবা না। জি হতাশ স্যার। হলে সেটা আল্লাহ কখনো পছন্দ করে না, এটা সবার জন্য আমি বলে দিছি, কখনো হতাশ হবা না, হতাশ হবা না। এবং আমার বাবা একটা কথা বলছেন আমাকে, যে বাবা আমি তখন ক্লাস 8-এ পড়ি, তো আমাদের বাসার সামনে বিশাল পুকুর ছিল, ঠিক আছে। তো আমার বাবা অনেক বড় সরকারি কর্মকর্তা ছিলেন এক সময়। তো আমার বাবা একদিন বারান্দায় বসে থাকতেন, বিকেলে এসে বারান্দায় বাতাসে বসে থাকতেন, উনি 4 তলা বাসার বারান্দায় বাতাস আসতো প্রচুর, বিশাল পুকুরের বাতাস আসতো। তো আমি যে বারান্দায় দাঁড়ায় থাকতাম, আব্বার বড় ছেলে তো, দাঁড়ায় থাকতাম। তো আমি একটু বাপ মা ঘেঁষা আর কি, আগে থেকে মা বাপ আমার খুব পছন্দের জায়গা, আমার মা বাবা আমার। তো আমার বাবা একদিন বলতেছে তুমি আমার বড় ছেলে, তুই আমার বড় ছেলে, তোকে একটা কথা বলি, বাবা পৃথিবীতে কোনোদিন কাউকে সন্তুষ্ট করতে পারবি না, পরিবারের সবাইকেও পারবি না, তুই নিজে সন্তুষ্ট থাকার চেষ্টা করিস। তো আমার বাবা মা আমার কাছেই থাকে, বাকি কারো কাছে থাকে না, কিন্তু এটা সত্য কথা। এই বুড়া বয়সে এসে আমি এটা চিন্তা করতেছি যে আসলেই সত্য কথা, যে সবসময় তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবা না, বাট তোমার চেষ্টা থাকবে যে আসলে তুমি চেষ্টা করছো। যেমন ধরো আমি তোমাদের অর্থনীতি কেমন ক্লাস নিচ্ছি আমি জানি না, তবে জীবনে যদি তোমরা আবার কোনো অর্থনীতির কারো ব্যাচের ক্লাস করো, এতটুকু বলতে পারি যে তোমার অগ্রসর অর্থনীতিতে তোমাদেরকে খারাপ সার্ভিস দেয় না, এটা তখন বুঝতে পারবা তোমরা। বুঝতে পারছো? সো এটা একটু মাথায় রেখো সবাই। ঠিক আছে সিরাজুল, থ্যাংক ইউ। আমাদের রাকিব কথা বলবে, দেখি রাকিব কি কথা বলবে। রাকিব বলো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আছি ভালো, তুমি ভালো আছো রাকিব? আছি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা ডিফারেন্স কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে স্যার যে নিবন্ধন প্রার্থী বয়স এবং হচ্ছে নিবন্ধন সার্টিফিকেটের বয়স সম্পর্কে একটু ধারণা চাচ্ছিলাম স্যার। নিবন্ধন সার্টিফিকেটের সময় 3 বছরের মতো থাকে, 3 থেকে 4 বছরের মতো থাকে। ওই সার্টিফিকেটটার বিষয়টা লিখে দিবে আর কি তোমার এখানে, যে সার্টিফিকেট কতটুকু থাকে। যেমন এবার সরকার 96,000 লোক নিবে স্কুল কলেজে, ঠিক আছে। তো সেখানে দেখবা যে সবার নিবন্ধনের সার্টিফিকেটের মেয়াদও নাই। তো এই জন্য ওই সার্টিফিকেট থাকা অবস্থায় তোমাকে জবে জয়েন করতে হবে আর কি। বুঝতে পারছো রাকিব? আরেকটা প্রশ্ন কি ছিল? স্যার 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 হ্যালো, হ্যাঁ আরেকটা প্রশ্ন।
স্যার আমি বলছিলাম যে যেদিন আমি গণ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করব সেই দিন পর্যন্ত আমার বয়স 35 এর মধ্যে থাকা লাগবে। হ্যাঁ, তো স্যার আরেকটা কথা যে যাদের বয়স চলে গেছে 34 বা 33 পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি মানে নিবন্ধনের জন্য আপনার হচ্ছে পরীক্ষা দেওয়া বা এটা কি কতটা যুক্তিসঙ্গত? preparation নেওয়া? বুঝি নাই, এটা শুনতে পাই নাই তোমার সাউন্ডের কারণে, তোমার ফ্যানের কারণে শব্দ শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। স্যার আমার কথা হলো যে স্যার 35 এর মধ্যে তো বয়স হয়ে গেলে তো আর অ্যাপ্লিকেশন করা যায় না। হ্যাঁ, তো স্যার এটা তো একটা লং প্রসেস, প্রিলি রিটেন ভাইবা মানে লং প্রসেস। সেক্ষেত্রে যাদের বয়স 33 প্লাস হয়ে গেছে, 33 বা 34 হয়ে গেছে, তাদের ক্ষেত্রে মানে এই নিবন্ধনের জন্য মানে প্রিপারেশন নেওয়া কতটা যুক্তিসঙ্গত? অবশ্যই যুক্তিযুক্ত, অবশ্যই যুক্তিযুক্ত। একটা মজার ঘটনা বলি, এটা দিয়ে তোমার রাকিবের মনটা ভালো লাগবে। আমার ছাত্র জহিরের বয়স ছিল 29 বছর 2 মাস। তো জহির আমার সামনে ক্লাস করতে আসছে, আমার সাথে দেখা করতে আসছে। তো বলতেছে স্যার ক্লাস শেষে আপনার সাথে আমার একটু কথা আছে, একটু কথা বলবো আপনার সাথে। তো আমি বলছি আসো জহির। তো বলে স্যার আমার বয়স 29 বছর 2 মাস, আমার 30 বছর পর্যন্ত আমি সরকারি চাকরি অ্যাপ্লাই করতে পারবো যে কোনো চাকরিতে। আমি গত 1 মাস আগে ট্রান্সকম গ্রুপের চাকরি রিজাইন দিয়ে আসছি। আমি একজনকে খুব পছন্দ করি, খুব স্পষ্ট ভাবে আমাকে বলতেছে আমি একজনকে খুব পছন্দ করি, ভালো চাকরি না হলে ওইখান থেকে বিয়ে দিবে না। আমাকে সে বলতেছে স্যার আমি কি 8 মাসে পারবো? তা আমি জহিরকে বলছিলাম যে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করবা, 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করবা। যে তোমার তকদিরে থাকবে সে এমনি আসবে, যে তোমার তকদিরে থাকবে না সে কখনো আসবে না। ভেরি সিম্পল, তকদির আল্লাহর হাতে। এটা নিয়ে চিন্তা করার কারণে তুমি সব ভুলে যাও, যে থাকার সে থাকবে, কারোর জন্য কারো জীবন কখনো থেমে থাকে না। তুমি 30 বছর পর্যন্ত ট্রাই করবা, বাকিটা দেখা যাক। তো এই ছেলে 30 বছর পর্যন্ত আমি তাকে সব জায়গায় অ্যাপ্লাই করতে বলছি। এই ছেলে 31 বছরের মাথায় 30 বছরের লাস্ট যে পরীক্ষা ডাচ বাংলা ব্যাংকে সে অ্যাপ্লাই করে, তার সাভার শাখায় চাকরি হয়। খেয়াল করো, এরপরে 31 বছর বয়সে সে পরীক্ষা দেয়। 32 পর্যন্ত 33 পর্যন্ত অনেক, তোমরা জানো হয়তো যে 30 পর্যন্ত অ্যাপ্লাই করলে এগুলোর পরীক্ষা হইতে অনেক সময় 1-1.5 বছর 2 বছর লাগে, এটা জানো তো তোমরা সবাই মনে হয়, যে অনেক সময় পরীক্ষা হইতে দেরি হয়। এই ছেলে 31 বছর বয়সে তার চাকরি হয় কৃষি ব্যাংকে অফিসার হিসেবে। তারপরে আমাকে বলে স্যার বিয়ে হয়ে গেছে, ততদিনে বরিশালও পোস্টিং, তো তার একটা মেয়ে হয়েছে। তো সে আমাকে বলতেছে স্যার এখন তো মেয়েটে হয়ে গেছে, আমাকে ফোন দিয়ে বলতেছে, সে আমার সাথে, তাকে আমি টিভি প্রোগ্রামও নিয়ে গেছিলাম। তো স্যার বলে স্যার আমার তো মেয়েটে হয়ে গেছে, এখন স্যার সিনিয়র অফিসারের পরীক্ষা দিব কিনা। তা আমি জহিরকে বললাম জহির অফিসার থেকে সিনিয়র অফিসারে তোর প্রমোশন পাইতে কয় বছর লাগবে? কয় স্যার আমার প্রমোশন পাইতে 4 বছর লাগবে। আমি বললাম তাহলে তোর 4 বছর লাগবে, তুই একটা কাজ কর, লাস্ট পরীক্ষাটা দে। খুব আদরের ছাত্র আমার, আমি বললাম লাস্ট পরীক্ষাটা দে, অন্তত লাস্ট পরীক্ষা যদি হয়ে যায় নিয়োগ টিয়োগ সহ তুই আগায় যাবি। তো সে পরীক্ষা দিছে, সে 32 বছর 6 মাস বয়সে তার পোস্টিং হয়েছে সিনিয়র অফিসার হিসেবে, তাও পটুয়াখালীতে। তো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো এই ছেলেকে যদি 29 বছর 2 মাস বয়সে বলতাম হবে না হবে না আর 8 মাসে পারবা না, কি হবে জীবনে, তাইলে আজকে এই সিনিয়র অফিসার হইতে পারতো না। এটা একটা গল্প না, এটা বাস্তব কথা। মানুষ চেষ্টা করতে হয়, কারো অনেক দ্রুত হয়, কারো অনেক শেষেও হয়। তাহলে এবার আরেকটা ঘটনা বলি, সেটা দিয়ে তোমার মনটা একটু শান্তি হবে। আমার বন্ধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বিশ্ব ধর্মতত্ত্বের খুব ভালো একটা ছাত্র ছিল সে, ওই সাবজেক্টের। আমার বন্ধু একই ব্যাচ কিন্তু সাবজেক্ট আলাদা আমাদের। তো আমার বন্ধুর সে এবং তার ওয়াইফ ব্যাচমেট ছিল, তারা স্টুডেন্ট লাইফে ম্যারিড ছিল তারা। এবং আমার বন্ধু হচ্ছে তোমার তার ওয়াইফ ভালো ম্যাথ পারতো না, তো সে তার ওয়াইফকে ম্যাথ পড়াইতো, প্রচুর কিছু করাইতো। মজার ব্যাপার শোনো, দুইজনে ওই আমাদের সময়গুলোতে ব্যাংকের পরীক্ষা আলাদা আলাদা হইতো, এখনকার মতো 7-8টা একসাথে হইতো না প্রথম দিকে আমাদের সময়গুলোতে। তো তার প্রথম ব্যাংকে পরীক্ষা এবং তার সেকেন্ড ব্যাংকে পরীক্ষা, হাজবেন্ড ওয়াইফ দুইজনেই পরীক্ষা দিছে। মজার ঘটনা শোনো, বউ চাকরি পেয়ে গেছে, জামাই চাকরি পায় নাই। মানে আমি যাকে পড়াইছি, আমি যাকে রেডি করছি, সে প্রিলিটিক্সে, আমিও প্রিলিটিক্সে, রিটেনে গিয়ে তার হয়েছে, আমার হয় নাই। কি একটা অদ্ভুত বিষয় বলতো। মানে এবং বিষয়টা কেমন না, একই বাসায় তার হয়েছে। তাই জন্য আমি বলি তকদির আল্লাহর হাতে। এই বিষয়টা কিন্তু আমি সবসময় বলি যে তকদির মহান আল্লাহর হাতে। যারা তকদিরে বিশ্বাস করো না, এরা অনেক জায়গায় ধরা খাবা জীবনে। সো ওর চাকরি হয়ে গেছে। এবং মজার ঘটনা শোনো, এই মেয়ে চাকরি পাইতে পাইতে সিনিয়র অফিসার হয়েছে। এই মেয়ের অল্প বয়সে ঢুকছে সে। এই মেয়ে যখন প্রিন্সিপাল অফিসার, তখনও আমার বন্ধুর চাকরি হয়নি।
অদ্ভুত একটা বিষয়, ও পড়ায়, ওর ছাত্রছাত্রী চাকরি পায়, সবাই পায়, ও ম্যাথে ভালো, ইংরেজিতে ভালো, সব ভালো, তার চাকরি হয় না। তারপরে আমাকে এসে বলতেছে, দোস্ত আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করব, কারণ আমার দ্বারা আর হবে না। তখন আমি তাকে বললাম যে দোস্ত তোর আর কয়টা পরীক্ষা আছে? কয় দোস্ত আমার একটা পরীক্ষা আর 2টা পরীক্ষা আছে, জীবনের শেষ 2টা পরীক্ষা। আমি বললাম এই 2টা পরীক্ষা দে। রাগ কইরা বাংলাদেশ ব্যাংকের এডি ভাইবা দেয় নাই, রাগ কইরা হতাশ হইয়া বিসিএস ভাইবা দেয় নাই। এবার চিন্তা করো হতাশা কি পর্যন্ত মানুষের হইতে পারে। মানে বিষয়টা তো খুব খারাপ লাগে, নিজের ওয়াইফ প্রিন্সিপাল অফিসার হয়ে গেছে ব্যাংকের, আর নিজে ব্যাংকে চাকরি পায় নাই। বিষয়টা মানে কেমন খারাপ লাগে তার কাছে, বিভিন্ন জায়গায় সে দেয় নাই, দূর আর দিব না। তা আমাদের বন্ধু বান্ধব সবার জোরাজোরিতে সে পরীক্ষা দিছে, প্রথমে সে অফিসার হয়েছে, প্রথম তার জীবনের লাস্ট চাকরির সেটা হয়ে গেছে। সে অফিসারে জয়েন করছে, তারও পোস্টিং বরিশালে হয়েছে, আর তার বউ হচ্ছে ঢাকার মালিবাগ ব্রাঞ্চের আর একটা সরকারি ব্যাংকে চাকরি করে, ভদ্র মহিলা, মানে আমারও বান্ধবী, সে চাকরি করে। তারপরে লাস্ট পরীক্ষা, তার মেয়েও অসুস্থ, 2 মেয়েও অসুস্থ, একটা হয়ে গেছে, ইন্ডিয়া দৌড়াদৌড়ি করা লাগছে। তো আমাকে বলতেছে দোস্ত এই শেষ পরীক্ষাটা, মেয়েটা অসুস্থ, কি করব? বাপেদের তো মেয়েদের প্রতি একটু টান থাকে বেশি, এটা সবাই জানো। তো বলতেছে যে কি করব, তো মানসিক ভাবে নিতে পারতেছি না। তো আমি বললাম যে দোস্ত ট্রাই কর, লাস্ট পরীক্ষাটাও দিয়ে দে, হয়ে যাবে। মজার ব্যাপার, লাস্ট পরীক্ষাটাও সে দিছে, সে সিনিয়র অফিসার। দেখো আল্লাহ মানুষকে কত দেয়, হাজবেন্ড ওয়াইফ 2 জনের ব্রাঞ্চ কাছাকাছি, 2 জন 2 ব্যাংকে এবং একসাথে বাসা যায়, একজন প্রিন্সিপাল অফিসার, একজন সিনিয়র অফিসার। বিষয়টা কেন বললাম জানো? এই জন্য বললাম, কোন মানুষের সাফল্য অনেক দেরিতে আসে, কোন মানুষের সাফল্য অনেক আগে আসে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, ভেঙে পড়বা না। জীবনের আমি আমার সব ছাত্রছাত্রীদেরকে বলি লাস্ট দিন পর্যন্ত অ্যাপ্লাই করবা, এটাও একটা আনন্দের। আমার বাংলাদেশ ব্যাংকের এডি, আমার একটা ছাত্র আছে বাংলাদেশ ব্যাংকের এডি, ও ম্যাথ পড়াইতো এক সময়। আমাকে বলে স্যার চাকরি বাকরি করছি, সব হয়েছে, বিয়ে শাদী করে ফেলছি, আমার ছেলে হয়ে গেছে স্যার, বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা দিয়ে কি করবো, আমার তো হয়ে গেছে স্যার। তা আমি বললাম যে লাস্ট পরীক্ষাটা দাও, যেহেতু প্রিপারেশন নিছো দাও না, হয়ে যাবে, হইতে পারে। সে বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে গেছে। সে যদি চেষ্টা না করতো তার হইতো না। আরেকটা মজার ব্যাপার শোনো, আমার এক বন্ধু আছে আমার গ্রামের, ওর নাম হলো কাজেম শাহ কিরণ, ওর ডাক নাম। আমার গ্রামের বন্ধু, আমার নিজের এলাকার বন্ধু। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দ্যাট আই এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ। সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছেলে আমার গ্রামের। মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট ক্লাস পায় ভাই, দে আর মাইটি ব্রিলিয়েন্ট। মানে কিভাবে সম্ভব? আমাদের তো ডিপার্টমেন্টে সবাই চিনে, ফেস চিনে, আগে থেকেই জানে যে এই ছেলে ভালো ছেলে। স্যাররা অনেক ক্ষেত্রে চেহারার কারণে নাম্বার বাড়ায় দেয় যে এই ছেলে ভালো ছেলে। ন্যাশনাল ইউনিভার্সিটির পোলাপান ইজ ভেরি ব্রিলিয়েন্ট ভাই। একটা ছেলে ফার্স্ট ক্লাস পায়, তার খাতা কাটে কে, তার সিট কোথায় পড়ে, এরকম দে আর মাইটি ব্রিলিয়েন্ট। সে ছেলে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই ছেলে, আমার এই বন্ধু 17টা জায়গায় জীবনে ভাইবা দিছে, সরকারি চাকরি হইতে সব 17টা জায়গায়, একটা জায়গায় তার চাকরি হয়নি। অথচ ওর কাছে গ্রামের পোলাপান পয়ড়া হয়ে গেছে অনেকের, ওর কিছু হয়নি। সে এখন একটা প্রাইভেট কোম্পানির অনেক ভালো পদে আছে, এবং মজার ব্যাপার, সে যে ভালো পদে আছে, সে যে স্যালারি পায়, অনেক ব্যাংকারও চাকরি করে সে স্যালারি পায় না। তার মানে এটা একটা তকদিরের ব্যাপার, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ কার রিজিক কোথায় রাখছে এটা বলা যায় না। হতাশ হওয়া যাবে না, হতাশ হলে জীবন শেষ। হতাশা তোমাকে কুড়ে কুড়ে খাবে। ক্লিয়ার কিনা? স্যার আমি যেটা বলছিলাম স্যার, সরকারি চাকরি আর নিবন্ধনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে স্যার। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে নিবন্ধনের ক্ষেত্রে সাপোজ ধরেন যে কারো বয়স যদি 34 বছর হয়, তাহলে সে যদি এখন মানে প্রিপারেশন নিলে প্রিলি রিটেন ভাইবা আবার বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে প্রায় 1 বছর চলে যাবে। সেই ক্ষেত্রে মানে এটা কতখানি যুক্তিসঙ্গত যে যাদের বয়স 34 হয়ে গেছে অলরেডি? তুমি অ্যাপ্লাই করা, তুমি যদি যেদিন বিজ্ঞপ্তির ডেট দেওয়া থাকবে ওই ডেটের দিনও যদি তুমি অ্যাপ্লাই করো, তোমার যদি বয়স 35 থাকে, তুমি যদি 38ও হয়ে যায়, তোমার রেজাল্ট পাবলিশ হইতে সব হইতে, তাও তুমি আর নিয়োগ হবে। মানে তুমি যেদিন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, ওই দিনে যদি তোমার বয়স, ওই দিনও যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি নিয়োগ পাবে। ঠিক আছে, লাস্ট 2 জনের কাছে কথা বলে আমি প্রশ্নে চলে যাব। একটু প্রশ্ন পড়াবো, এই ক্লাসের বাকি অংশ আগামী ক্লাসে পড়াবো। সব একদিনে পড়ানো, যেহেতু আজকের ক্লাসটা সাজেশন ছিল, এই ক্লাসের বাকি অংশ আগামী ক্লাসে পড়াবো। আচ্ছা, ফারজানা আক্তার রানী, ফারজানা বোন কি বলবা, বলো। তুমি হাঁটু উঠেছো বোন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ বলো। আমি বলতে চাচ্ছিলাম যে এক্সাম নেওয়ার বিষয়টা, যে স্যার সবাইকে যদি এক টাইমে পরীক্ষাটা নেন তাহলে মনে হয়
পরীক্ষার যে একটা ফিলিংস সেটা হবে। এবং অনেস্টলি আমার মনে হয় না যে সবাই পরীক্ষা দিবে, কারণ একসাথে দিলে মানে বুঝতে পারবে যে প্রতিযোগিতা হবে এবং নিজের অবস্থানটা বুঝে সে অনুযায়ী সে প্রস্তুতিটা নিতে পারবে। একসাথে যে অনলাইনে একটা নেওয়া টাইম যায় না দেওয়া বোন, হবে। তোমার প্রস্তাবটা খুবই সুন্দর, একসাথে নিতে পারলে আমি খুব খুশি হইতাম, তোমার মন মানসিকতাও খুব ভালো। তুমি একটা সঠিক ইয়া চাচ্ছ দেখেই তুমি এটা বলছো, তোমার মন এবং মন মানসিকতা খুবই ভালো। কিন্তু একসাথে হবে না, কেন হবে না? কারণ হলো আমি যখনই নিতে বসি, একটা মানুষের পরীক্ষার সেন্টারে এসে পরীক্ষা দেওয়া আর বাসায় বসে পরীক্ষা দেওয়ার মধ্যে ডিফারেন্স আছে। যেমন এখানে অনেক মেয়ে আমার ক্লাস করে, আমার ওয়াইফও যখন ক্লাস নেয় অনলাইনে, আমার বাচ্চারা এসে ডিস্টার্ব করে, তাকে তাদের দাদি আরেক জায়গায় রাখে, তাতে ডিস্টার্ব না করে, ঘাড়ের উপরে উঠে লাভ দেয়। ওই মেয়েটা পরীক্ষা কিভাবে দিবে? আমি যদি 8টার সময় টাইম দেই, ও পরীক্ষা নাও দিতে পারে, ওই সময় হয়তো ওর বাচ্চার টিচার আসবে, ওর হয়তো সংসারে কোনো কাজ থাকতে পারে, বা ওই লোকটার অফিস থাকতে পারে, সে তো পরীক্ষা দিবে না। হয়তো সে ফজরের নামাজ পড়ে পরীক্ষা দিতে বসবে, অথবা সে হচ্ছে রাত্রেবেলা কোনো একটা সময় পরীক্ষা দিবে। তো আমি যদি একটা টাইম দেই যে তোমরা আজকে রাতের 10টার সময় পরীক্ষা দিবা, হয়তো সে ওই টাইমটা ফ্রি নাও থাকতে পারে, তার বাড়িতে বিয়ে থাকতে পারে, অনেক ঝামেলা থাকতে পারে, এখানে ইস্যুজ আছে। সো দেখা গেছে এটা এখন যদি এরকম হইতো, আমি সব স্টুডেন্টকে বলতাম তোমরা নীলক্ষেতে বিদ্যাবাড়ির অফিসে এসে পরীক্ষা দাও, তাইলে সবাই আসতো, আমরা এখানে পাহারায় থাকতাম, সে পরীক্ষা দিত, আমরা তার পরীক্ষা নিতাম, সেটা একটা কেস। কিন্তু এছাড়া আসলে একজন মানুষের পক্ষে সম্ভব না, এই জন্য আমরা এই ফ্লেক্সিবিলিটি দিই, কারণ সবাই তো বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে, ওইটা তাদের পক্ষে সম্ভব না। সো নির্দিষ্ট টাইমে ও ওর মতো দিবে, ওই অনেস্টিটা ওরা মেনটেন করবে। বুঝছো রানী? এটা একটা সমস্যা। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমাদের সোহেল হাত উঠেছে, সোহেল বলো। জি বলো। স্যার আজকে তো একটু অন্য আলাপ হচ্ছে স্যার, আমি একটু ব্যক্তিগত একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলেন। আমি আমার বয়স স্যার 27.5। এখন স্যার আমার হাজবেন্ড চায় স্যার আমি বিসিএস পরীক্ষা দিই আর কি। কারণ স্যার আমি 2টা বাচ্চা আছে আমার, আমি তেমন পড়াশোনা করতে পারি না স্যার। এখন আমি চাইতেছি স্যার নিবন্ধনের প্রভাষকের জন্য পড়াশোনা করতে, এখন ও শুধু চাপ দেয় স্যার বিসিএস এর জন্য। স্যার আপনার একটা মতামত যদি দিতেন। প্রথম কথা হচ্ছে তোমার হাজবেন্ডকে আমার একটা সালাম জানাও, বলে আমার শিক্ষক আপনাকে সালাম দিছে। বর্তমানে এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝতে পারছো? এটা অনেক বড় একটা ব্যাপার। ওনার যে মন মানসিকতা, অনেক উঁচু মনের মানুষ উনি, এজন্য উনি এই জিনিসটা চায়। ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাও, ঠিক আছে? সেকেন্ড বিষয়, উনি খুব ভালো কথা বলছে, তুমি প্রভাষকের জন্য ট্রাই করো, সাথে তুমি বিসিএস প্রিপারেশন নাও। আমার ছাত্রী নূপুর এইবার জয়েন করছে, নূপুর এবং কণা, ওদের 2টা করে বাচ্চা আছে, ওরাও তোমার মতো সেম প্রশ্ন করছে যে স্যার আমি পারবো কিনা। দুজনই কলেজের টিচার হিসেবে জয়েন করছে বিসিএস শিক্ষা ক্যাডারে। নূপুর এবং কণা আমার 2 ছাত্রী, প্রায় সময় দেখবো আমার ফেসবুকে কমেন্ট করে, দুটোটা আমার ছাত্রী, দুটোটা জয়েন করছে, এবং তারা সংসার বাচ্চা কাচ্চা নিয়ে। সো এটা পারা সম্ভব, যদি তোমার চেষ্টা থাকে, টাইম বের করতে পারো, তাহলে তুমি পারবা। স্যার আমি স্যার 17 মতে স্যার আমার স্কুল হয়েছিল স্যার, তখন কলেজে ছিলাম, তখন কলেজ হয় নাই, এখন এই জন্য স্যার আবার দিতে দেখছি স্যার। উনি স্যার বলে যে বিসিএস দাও বিসিএস দাও, মানে এখন স্যার আমি হ্যাঁ, উনি তো ভালো মনের মানুষ, আমি তো এরকম মানুষ সহজে দেখি না এখনকার জন্য। বাকিরা অনেকে তো মানে অনেক পুরুষ তো ওয়াইফের পড়ালেখা পছন্দ করে না, কিন্তু এটা চিন্তা করে না কখনো যে আমি স্ট্রোক করে মারা গেলে বা আমার যদি অবস্থা খারাপ হয়, আমার এই মানুষটাকে কে দেখবে। আমি এরকম আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেককে দেখছি, যারা আমি মারা গেলাম আমার পুরো ফ্যামিলি শেষ, দেখার কেউ নাই। তো এই জন্য ওয়াইফের চাকরি করা বা একটা জায়গায় থাকা, সলভেন্সি থাকা খুব ইম্পর্টেন্ট। আসো আমরা শুরু করি, ক্লাস শুরু করি, বাকিটা আমরা পরে বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভোগ ও সঞ্চয় আপেক্ষিক নিয়ে আলোচনা করব। এই পিপিটি দিছস? প্রশ্ন বেশি পড়াইতে পারবো না আজকে প্রশ্ন বেশি পড়াইতে পারবো না, সময় নাই, আজকে একটু জাস্ট দেখাই দিব। আজকে আমরা আলোচনা করব ভোগ ও সঞ্চয়ক আপেক্ষক, ঠিক আছে? সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি সময় সেভ করার জন্য এখানে উত্তরটা নিয়ে আসছি, সময় সেভ করার জন্য আমি এখানে উত্তরটা নিয়ে আসছি, টাইম সেভ করার জন্য, সেজন্য উত্তরটা নিয়ে আসছি। আলামিন খুব খুশি হবে, বললো স্যার আপনি অনেক কিছু পড়াইতে পারবেন, ঠিক আছে? ওকে, আসো এখানে প্রশ্নটা দেখো। এখানে আমরা খুব সিম্পল প্রশ্ন আজকে পড়াবো, এখানে সব আজকে আমরা পড়াইতে পারবো না, খুব সিম্পল পড়াবো। যেমন হচ্ছে ভোগ প্রবণতা বলতে কি বুঝি আমরা, ভোগ প্রবণতা বলতে কি বুঝি। এই প্রশ্নটা দেখো, প্রবাসক পরীক্ষা 2008 সাল, 2021 সাল, 2012 সাল এবং 2013 সাল, এই অনেকগুলা পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কিরে চিত্র এত খারাপ আসছে কেন? ভোগ অপেক্ষক বলতে কি বুঝো? 8, 11, 12, 13, 4 বছর এটা আসছে, এবং এরপরের অনেক সময় ধরে এটা আসতেছে না। সো এখন এটা আসার সম্ভাবনাটা বেশি, এটা একটু পড়তে হবে, এবং এটা তোমাদের সাজেশনে থাকবে, আমি অ্যাডভান্স বলে দিলাম, এইটা তোমাদের সাজেশনে থাকবে, আমি সাজেশনে দিব এটা।
কেইন্সের স্বল্পকালীন ভোগ আপেক্ষিক সম্পর্কে আলোচনা করো। ভোগ প্রবণতা বলতে আমরা কি বুঝি? আমরা ভোগ প্রবণতা বলতে প্রথম যেটা বুঝি সেটা হচ্ছে উপযোগ ক্ষমতাকে নিঃশেষ করা। যে উপযোগ ক্ষমতাটা আছে সেটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যেমন মানুষের অনেক ধরনের ভোগ ক্ষমতা থাকতে পারে, মানুষ আয় করে, বা তারপরে মানুষের বিভিন্ন সময় রুচির পরিবর্তন হয়, পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার উপরে মানুষের অনেক কিছু নির্ভরশীল। তো এটা অনেকে বলতে পারো যে স্যার কিরকম, দেখো আমি এমন একটা জিনিস দেখছি, ধরো আমি একটা মোবাইল কিনলাম, এখন আমার মোবাইল দেখে দেখে আমার ছোট ভাই চিন্তা করলো যে বড় ভাই একটা মোবাইল কিনছে, সেই মোবাইলটা আমি একটা কিনবো। তার মানে দেখো ওর কিন্তু মোবাইল কেনার দরকার নাই, ওর হয়তো অন্য ব্র্যান্ডের একটা মোবাইল আছে, কিন্তু সে মোবাইলটা কেন কিনছে? মোবাইলটা কেন যারা ভিডিও অফ, একজন লেখছে স্যার আমি ভিডিও কি অফ করতে পারি? হ্যাঁ করতে পারো, যে অফ করতে চাও সে অফ করতে পারো, সমস্যা নেই এখন। সো যারা তোমার হচ্ছে মানে মানুষের যে অবস্থাটা, সেটা ইচ্ছাটা, সেটা বিভিন্ন কারণে পরিবর্তন হয়। সো ভোগটা আসলে মানুষের কি হয়? চেঞ্জ হয়, এবং এটা নির্ভর করে মানুষের ইচ্ছার উপরে। সামষ্টিক অর্থনীতি কি বলে? সামষ্টিক অর্থনীতি সবসময় বলে যে মানুষের আয়ের সাথে ভোগ ব্যয়ের একটা সম্পর্ক আছে। মানুষের আয়ের সাথে ভোগ ব্যয়, আমি যদি 10,000 টাকা আয় করি তাহলে আমি 10,000 টাকার মতো থাকবো, আমি যদি 20,000 টাকা আয় করি আমি 20,000 মতো থাকবো। তার মানে আয়ের সাথে মানুষ যে ভোগ করে সেটার একটা কি আছে? তোমার মিল আছে। আচ্ছা, একটা মজার বিষয় বলি, সমাজের যখন মোট আয় বৃদ্ধি পায় তখন মোট ভোগও বৃদ্ধি পায়। যেমন আমরা যখন চট্টগ্রামে থাকতাম, চট্টগ্রামে যখন কর্ণফুলী নদীর পাশে পতেঙ্গার ওইদিকে আমার আব্বার পোস্টিং ছিল এক সময়, তখন আমি দেখতাম যে ওইখানে খুব অল্প জাহাজ আসতো। এখন তুমি পতেঙ্গায় যদি যাও তাহলে দেখবা হিউজ পরিমাণ জাহাজ আর জাহাজ, কারণ ওই দিক দিয়ে ওই যে টানেল, কি জানো না টানেলটার নাম, কর্ণফুলী টানেল হয়ে গেছে, প্রচুর পরিমাণ জাহাজ, ওইখান দিয়ে রাস্তা দেখতে অনেক অদ্ভুত লাগে, এবং ওইখানকার দেখি মানুষের জীবনযাত্রা অনেক পরিবর্তন হয়েছে। তার মানে সমাজের যখন সবকিছু বা দেশের যখন কোনো তোমার আয় বেড়ে যায়, সেই সাথে মানুষের ভোগও কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। তোমার কাছে কি মনে করো তুমি, যদি এই যে আমাদের অনলাইন ক্লাস কেন এত জনপ্রিয় হইতেছে? কারণ মানুষের ইনকাম সোর্স ভালো হইতেছে, মানুষের ইনকাম ভালো হইতেছে, মানুষ ডিভাইস কিনতে পারতেছে, মানুষ মোবাইল কিনতে পারতেছে, মানুষ বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারছে, এই জন্য মানুষের মন মানসিকতাও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তার মানে ইকোনমিক কন্ডিশন শুধু ব্যক্তির না, যদি দেশেরও ইকোনমিক কন্ডিশন ভালো হয় তখন মানুষের ক্রয় ক্ষমতা কি হয়ে যায়? বৃদ্ধি পেয়ে যায়। আচ্ছা, আয় বৃদ্ধির সমহারে ভোগ কিন্তু বৃদ্ধি হয় না। যেমন অনেকে আবার বলতে পারো যে স্যার আয় যদি বৃদ্ধি পায় ভোগ বাড়ে, তার মানে কি আমি 100 টাকা আয় করছি, আমি 100 টাকায় ভোগ করব না। অনেক মানুষ দেখবা 100 টাকা আয় করলে 40 টাকা সঞ্চয় করে, 60 টাকা সে কি করে? খরচ করে। তো ওই মানুষটার আয় যখন 120 টাকা হবে, দেখা গেছে সে ওইখান থেকে 70 টাকা খরচ করবে, বাকি 50 টাকা সে কি করবে? বাকি 40 টাকা কি করবে? সে সেভ করবে। তার মানে বিষয়টা কোন দাঁড়াইলো? তার সে আয় বাড়ছে কিন্তু খরচটা সে বাড়ে নাই। তার মানে এটাও কিন্তু ব্রেনে ঢুকাইতে হবে, আমার যদি আয় বৃদ্ধি পায় তাহলে সবসময় ভোগও কি পারবে না? বৃদ্ধি পারবে না। এবং একটা বিখ্যাত ফর্মুলা আছে ভোগ আপেক্ষিকের, যেখানে কস্ট ইকুয়াল টু বলা হয় এফ ওয়াই, যেখানে সি ইকুয়াল টু কি বলা হয়? এফ ওয়াই বলা হয়। এটা একটা বিখ্যাত ফর্মুলা, খেয়াল করে দেখো। সামষ্টিক অর্থনীতিতে আয়ের সাথে ভোগ ব্যয়ের যে সম্পর্ক তাকে ভোগ আপেক্ষিক বলে। সামষ্টিক অর্থনীতিতে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সামষ্টিক অর্থনীতিতে আয়ের সাথে ভোগ ব্যয়ের যে সম্পর্ক তাকে ভোগ আপেক্ষিক বলে। ক্লিয়ার কিনা? আমরা একটা চিত্রের মাধ্যমে যদি আমরা একটু দেখি, চিত্রটা যদি আমরা আরেকটু স্পষ্ট করে দেই, আমরা যদি দেখি এখানে ভূমি অক্ষে আয়ের কথা বলা আছে। যেমন এখানে এই এক্স অক্ষ যেটা, ও এক্স অক্ষ যেটা, এই জায়গাটায় কিন্তু আমরা দেখতে পাই যে আয়ের কথা বলা আছে, এবং এই ও এবং সি, এই ও থেকে সি পর্যন্ত এই জায়গাটা যেটা, এখানে দেখা গেছে যে ভোগের কথা বলা আছে। ক্লিয়ার কিনা? সো আমরা দেখতে পাই যে ভোগ সবসময় কি, আয় বৃদ্ধি পাচ্ছে, ভোগও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আয় যত বাড়বে ভোগও তত কি হবে? বাড়বে। তার মানে আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি যে 45 ডিগ্রি যেটা, এই যে এই 45 ডিগ্রির কথা যদি আমরা বলি, আমরা যদি এই 45 ডিগ্রির কথা বলি, আমরা দেখতে পাবো যে এই 45 ডিগ্রি রেখা যেটা, সেটা y ইকুয়াল টু সি হবে। অর্থাৎ তোমার যে উলম্ব রেখা আছে সেই উলম্ব রেখার ব্যাপ্তিটাও কি হবে? অনেক বেশি হবে। ক্লিয়ার কিনা? তার মানে আয়, আমরা বলতে পারি খুব ভালোভাবে, আয় নির্ভর করে ভোগ নির্ভর করে আয়ের উপরে। আয় যত বাড়বে ভোগ তত কি হবে? বাড়তে পারে। বাট বিষয়টা এরকম না যে আয় যত টাকা হবে ভোগও অত টাকা হবে, বিষয়টা তা না। ক্লিয়ার কিনা?
ওকে, যেমন আমাদের আয়েশা খুব সুন্দর একটা লেখা লিখছে, খুবই সুন্দর একটা লেখা আমাদের আয়েশা লিখছে, আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না, তার চেয়ে কম বাড়ে। খুব সুন্দর একটা কথা ও সংক্ষেপে লিখছে। ভেরি গুড আয়েশা, থ্যাংক ইউ। ক্লিয়ার কিনা? আচ্ছা, কেইনসের মনস্তাত্ত্বিক ভোগ বিধিটি আলোচনা করো। কেইনসের মনস্তাত্ত্বিক ভোগ বিধি আলোচনা করো। কেইনস সবসময় বিশ্বাস করে মানুষের ভোগ ব্যয় পরমায়ের উপর নির্ভর করে এবং তা মানুষের মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা কি হয়, তোমার পরিবর্তন হয়। আমার প্রশ্ন তোমাদের কাছে, পরমায় জিনিসটা কি এটা বলো। এটা আমার বাংলাদেশ ব্যাংকের ভাইভাতে আমার এক ছাত্রকে জিজ্ঞেস করছে ইকোনমিক্সের, যে পরমায় বলতে তুমি কি বুঝো, কে বলতে পারবে? হাত উঠাও। পরমায় বলতে কি বুঝো, কে বলতে পারবা? পরমায় কি? পরমায় বলতে কি বুঝো, কে বলতে পারবা? যে কোনো একজন হাত উঠাও। পরমায় বলতে কি বুঝো? পরমায় বলতে কি বুঝো? পরমায় রাকিব বলতে পারবা পরমায় কি? রাকিব বলতে পারবা? স্যার, সরি স্যার, এটা পড়েছিলাম কিন্তু মনে নাই। আচ্ছা আমি জানি, আচ্ছা আমি বলবো। দেখি সিরাজ বলো, সিরাজ বলো। স্যার আমি পরমায়ের সংজ্ঞাটা বলতে পারতেছি না, কিন্তু আমি একটা প্রশ্ন করার জন্য হাত তুলছিলাম। আমি এখন অন্য প্রশ্নের সেটা উত্তর দিব হচ্ছে না, এটার এখন ভিতরেই থাকবো। এটা 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 এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন নিব না আমি। স্যার এখানে এখানে এখানের ভিতরে আছে স্যার সামগ্রিক যোগান রাখাটা স্যার 45 ডিগ্রি নেওয়া হয় কেন স্যার, ওইটা জানতে চাচ্ছিলাম। সামুদ্রিক কারণ যোগান রেখা সামুদ্রিক 45 ডিগ্রি নেওয়া হয় কারণ এটা কেইনস হইতে যত বড় বড় অর্থনীতিবিদ আছে সবাই স্বীকৃত এটা 45 ডিগ্রিতেই তারা ধরে নিছে। সেজন্য সারা পৃথিবীর সব বইতে বেশিরভাগ ক্ষেত্রে তুমি 45 ডিগ্রি পাবা। এটাকে তারা অ্যাকুরেট ধরছে, সেজন্য এটাকে 45 ধরা হয়। আয়েশা বলো। ক্লিয়ার জি স্যার, সিরাজ? ধন্যবাদ স্যার। আয়েশা বলো। আয়েশা জি স্যার। সিদ্দিকা, আয়েশা বলো। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। শোনা যায়? শোনা যায়, বোন বলো না। লিখে রাখো, যে আয়ে ভোগ ব্যয় শূন্য তাকে পরমায় বলে। অনেকে কেউই পারতেছো না এটা, লেখো। যে আয়ে ভোগ ব্যয় শূন্য তাকে পরমায় বলে। যে আয়ে ভোগ ব্যয় শূন্য তাকে পরমায় বলে। সাদিকুর পরীক্ষা অধ্যায় ভিত্তিক হবে। আয়েশা বলে স্যার আমি কমেন্টে লিখেছিলাম। কমেন্টে লিখছো? কি লিখছো কমেন্টে আয়েশা? ও ভেরি গুড, আয়েশাও তো দেখি কমেন্টে আমার কথাই লিখছে, যে আয়ে ভোগ ব্যয় শূন্য তাকে বলে। ভেরি গুড আয়েশা, ভেরি গুড। আচ্ছা এবার আসো কেইনসের মনস্তাত্ত্বিক বিধিটা নিয়ে আগে একটু আলোচনা করি। খুব সহজ, প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা এক্সাম্পল তোমাদেরকে দেই। তোমরা হতাশ হও না, আর 10 মিনিটের মধ্যে আমি ক্লাস শেষ করে দিব, ঠিক 2 ঘন্টায়। তোমরা টেনশন করো না, বেশিক্ষণ ক্লাস নিব না, এটা পড়ায় শেষ করে দিব, বাকিটা আমরা আগামী ক্লাসে বলবো। আজকের ক্লাসটা আমাদের আমরা সাজেশনের উপর বেস করে নিছি। আজকের ক্লাসটা আমরা হচ্ছে পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করব এটা নিছি, এবং আজকের ক্লাসে আমরা তোমার ভোগ ও সঞ্চয় আপেক্ষিকের 2টা প্রশ্ন আমরা পড়ছি। ক্লিয়ার কিনা? যাতে তোমরা বলতে না পারো অব্র স্যার এসে গল্প করছে, পড়ায় নেই। ঠিক আছে? তো এই জন্য আমি আজকে ক্লাসে কিছু পড়ানো কি পড়াইছি। আচ্ছা, কেইনসের মনস্তাত্ত্বিক ভোগবিধি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ডাবল স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো। এটা একটু লিখে রাখো, কেইনসের মনস্তাত্ত্বিক ভোগবিধি। আচ্ছা, কেইনসের মনস্তাত্ত্বিক ভোগবিধিটা বলতে আমরা কি বুঝি? আমরা খুব সিম্পল যদি বলি, দেখো আমরা সবাই কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই খুব টেনশনে থাকি, খুব টেনশনে থাকি ভবিষ্যৎ নিয়ে, যে আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা ভালো থাকবো কিনা, এটা নিয়ে কিন্তু আমরা সবাই খুব টেনশন করি। ক্লিয়ার? তো তোমার আমরা এতই উদ্বিগ্ন থাকি যে অনেক সময় আমরা মানসিকভাবে খুব অশান্তিতে থাকি। তো এই অনিশ্চয়তা, এই উদ্বিগ্নতা নিয়ে কিন্তু কেইনস বলছে। কেইনস সবসময় বলে, কেইনসের তত্ত্বটা তো অনেক আগের তত্ত্ব, এটা তোমরা সবাই জানো। কেইনস কি বলছে? কেইনস বলছে দেখাও, মানুষ সবসময় সঞ্চয়ের চেষ্টা করে, সব মানুষ সঞ্চয়ের চেষ্টা করে। দেখবা ছোট ছোট বাচ্চারা ওই ঈদের সময় ইয়ে পায়, কি কয় এটাতে, ওই যে ইয়া দেয় যে ওদেরকে, সালামি 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 পায়। তো দেখবা দৌড় দিয়া যায় মায়ের কাছে সালামিটা জমা রাখে। খেয়াল করছো কিনা সবাই?
মারা আবার এটা ভাঙিয়ে ফেলা কিনা আমি জানি না, তবে মারা কিন্তু সন্তানের ব্যাপারে সবসময় খুব হিসাবি, ঠিক আছে? তো যেমন আমি আমি অনেক সময় ভাঙতি শর্ট হইলে তোমাদের ভাবিকে যদি বলে যে ভাঙতি দাও, বলে যে এটা তোমার ছেলের এখান থেকে দিছি, বুঝেছো, তোমার বাচ্চাদের এখান থেকে দিছি। তখন আমি কই কিরে ভাই, এত কনসার্ন সে তার বাচ্চাদের ইয়ের ব্যাপারে। মারা সবসময় বাচ্চার ব্যাপারে সিরিয়াস থাকে। ওই যে ভাঙতি, ওরা সালামি টালামি বাজে, ভাঙতি লাগলে তখন তো বিষয়টা হচ্ছে যে দেখো, সঞ্চয় একটা ছোট্ট বাচ্চা সেও কিন্তু চিন্তা করে যে এই টাকাটা আমি রেখে দিব, এই টাকা দিয়ে আমি এটা কিনবো, ওইটা কিনবো, এটা করব। এটা কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস। যেমন আমি খুব অবাক হইলাম, আমি আমার ঘুরতে গেছি আমার ফ্যামিলিকে নিয়ে, তো আমার ভাগ্নি বলতেছে যে, আমাকে বলতেছে যে এই আমি আইসক্রিম খাওয়াবো সবাইকে। আমাকে তুই আইসক্রিমের টাকা কোথায় পাবি? বলে কেন, আমি ঈদের সালামি পাইছিলাম না, ওই জমানো থেকে খাবো। আমার ওর এই ছোট্ট জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে না আমার ভাগ্নিটা তো মাশাল্লাহ সঞ্চয়ের প্রতি তার একটা চিন্তা থাকে, এবং সে এই জিনিসটা করছে, তো খুব ভালো। তো আমি এটা বললাম যে খুব ভালো, খুব ভালো, এগুলো তো খুব ভালো। তো আমার ওয়াইফ বলে তুমি সব জায়গার ভিতরে অর্থনীতি আর ফাইন্যান্স নিয়ে আসো কেন? তো আমার তো জিনিসগুলা ভালো লাগে দেখে, যে বাচ্চা এই জিনিসগুলা করতেছে। কেইন্স কিন্তু এই কথাটাই বলছে। কেইন্স বলে আয় বন্টন করা, দাম স্তর ঠিক রাখা, জনসংখ্যার হার বৃদ্ধি অপরিবর্তিত থাকলে আয় বৃদ্ধি পেলেও ভোগ কিন্তু বৃদ্ধি পায়, এবং আয় যে হারে বৃদ্ধি পায় ভোগ হয়তো অনেক সময় সে হারে বৃদ্ধি নাও পাইতে পারে, বরং তার চেয়ে কম হারে অনেক ক্ষেত্রে ভোগ কি পায়, বৃদ্ধি পায়, যেটা আগের কথাটাই আমি কি বলছি। সো এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে কেইন্স কয়েকটা কথা বলেন। যেমন কেইন্স বলে পরম আয়ের উপরে ভোগ ব্যয় নির্ভর করে। কেইন্স বলে পরম আয়ের উপরে সবসময় ভোগ ব্যয় নির্ভর করে। যেমন পরম আয় যদি ই হয়, ভোগ ব্যয় হবে ই সমান এফ ওয়াই। আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় সবসময় কি পায় না, বৃদ্ধি পায় না। যে তোমার ইনকাম বাড়ছে সেজন্য তুমি খরচও বাড়াবা, বিষয়টা তা না। আয়ের সাথে সবসময় অনেকের আয় বেশি হয়, আয় বাড়তেছে কিন্তু সে খরচ আগের মতো রাখছে, এটাও হইতে পারে। আচ্ছা, আয় সেজন্যই বলে, কেইন্স বলেছে যে আয় যে হারে বাড়ে অনেক সময় তোমার ভোগ ব্যয় তার চেয়ে কি হইতে পারে, কম হইতে পারে। আয় বৃদ্ধি পেলে ভোগ ও সঞ্চয় উভয় কি পায়, বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে, এটাও হইতে পারে। এই প্রত্যেকটা বিষয় কেইন্স বলছে এটা মনস্তাত্ত্বিক বিষয়ের উপরে কি করে, নির্ভর করে। আমরা একটু যদি আমাদের এই, আমি একটা ইয়ে নিয়ে আসছি সময় সেভ করার জন্য, এখানে একটা কাল্পনিক ভোগ সমীকরণ নিয়ে আসছি, এটাকে যদি আমরা একটু খেয়াল করি। যেমন ধরো সি এর মান এখানে 50 প্লাস 0.5y ধরলে কেইন্সের একটা মনস্তাত্ত্বিক ভিত্তির তালিকা দিয়েছে। কেইন্স বলেছে ওয়াই সমান 0 থেকে 100 করেছে, কেইন্স সি সমান 50 100 থেকে 150 দিয়েছে, সঞ্চয়টাকে কেইন্স -50 0 50 দিয়েছে। এবং এই জিনিসটাকে আমরা পুরাটা এই ম্যাপের মধ্যে কি করে, এই চিত্রের মধ্যে কি করছি, নিয়ে আসছি। এখানে আমরা দেখতে পাই যে আয়ের ওপর ভোগ ও সঞ্চয় উভয় কিন্তু কি করে, নির্ভর করে। এবং আমরা দেখতে পাই যে এখানে আয় বৃদ্ধি পেলে ভোগও বৃদ্ধি পায়, আবার সঞ্চয় কি পায়, বৃদ্ধি পায়। যেমন চিত্রে যদি আমরা দেখি ভূমি অক্ষে এবং উলম্ব অক্ষে ভোগ ও সঞ্চয় নির্দেশ করা হয়েছে, এবং আমরা দেখি যে এই অর্থে যে ভূমি অক্ষে এবং উলম্ব অক্ষে দুইটাকে কিন্তু ভোগ এবং সঞ্চয়ের কথা কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। এই যে দেখো, এই যে ভূমি অক্ষ, এখানে আয়ের কথা বলা হয়েছে, এই যে আয় লেখা আছে, আয়। ভূমি অক্ষে কি করা, এটা হচ্ছে ভূমি অক্ষ। এই যে ভূমি অক্ষ, ভূমি অক্ষে কিসের কথা বলা আছে, আয়ের কথা বলা আছে। এবং উলম্ব অক্ষে কিসের কথা বলা আছে, উলম্ব অক্ষে সঞ্চয়ের কথা বলা আছে। এই যে উলম্ব অক্ষ, এই উলম্ব অক্ষে তোমার সঞ্চয়ের কথা বলা আছে, সঞ্চয়ের কথা বলা আছে। এবং ওয়াই সমান সি রেখাটাকে যদি দেখি, এই যে দেখো এখানেও 45 ডিগ্রি আছে কেইন্সের, দেখছো এখানেও 45 ডিগ্রি আছে। ওয়াই সমান সি মানে কি, ওয়াই সমান সি মানে হলো আয় যদি বৃদ্ধি পায় তাহলে অনেক ক্ষেত্রে ভোগ সবসময় বাড়তেও পারে, কমতে পারে, বা সঞ্চয়ের পরিমাণে, যে সঞ্চয়ের রেখাগুলো দেখো, এই যে এস, সঞ্চয়ের রেখাগুলো দেখো, দিন যত যাবে সঞ্চয় তত কি পাবে, বৃদ্ধি পাবে। তার মানে মানুষের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য থাকতে পারে, বা সঞ্চয় দিন যত যাবে তা দিন যত যাবে তত কি পাবে, বৃদ্ধি পাবে। এবং সেই কারণে আমরা দেখতে পাই সঞ্চয়ের পরিণতি, যেটা সঞ্চয়ের যেটা পরিণতি সেটা এস এস রেখা দিয়ে বোঝা যাচ্ছে। এই যে এস রেখা দিয়ে, এই এস, এই এস, এই এস, সঞ্চয়ের পরিণতি। সঞ্চয় দেখো দিন দিন বাড়তেছে, আয় বৃদ্ধি পাইছে, সঞ্চয় দিন দিন কি হচ্ছে, বাড়তেছে, সেই রেখাটা নির্দেশ করে। বাকিটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসে তোমাদেরকে মোটামুটি সবগুলো জিনিস বলার যেগুলো আছে চেষ্টা করেছি। এরপরও যদি কোনো অসুবিধা হয় আমার সাথে কমিউনিকেট করবা, যোগাযোগ করবা। হয়তোবা মাঝে মাঝে একটু তোমাদের রেসপন্স করতে দেরি হইতে পারে, এজন্য মন খারাপ করার কিছু নাই।
বাট আমি সবসময় তোমাদের পাশে আছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যাতে তোমরা ভালো কিছু করো ইনশাল্লাহ, এবং তোমরা যাতে ভালো কিছু করো। যারা কয়েকটা প্রশ্ন পাচ্ছ না তাদেরকে আমি সাপোর্ট দিব, একটু সময় লাগবে, ধরে ধরে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ভালো কিছু ইনশাল্লাহ আমাদের হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে নাকি ঝড় হওয়ার খুব সম্ভাবনা আছে পড়লাম। আমি তো বিদ্যাবাড়িতে ক্লাস নেওয়ার ক্ষেত্রে ঝড়ের কোনো কিছু বোঝা যায় না, কোনো লাইট নাই, দুনিয়ার কোন জায়গায় আসছি এটাও তো বোঝা যায় না, মানে সবকিছু চারপাশে বন্ধ থাকে। তো সবাই ভালো থাকো। ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে একটা ইয়ে আছে না এরকম। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।